মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের মেজর সিনহা এর মতো অনেক নিরপরাধ লোকদের ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে পুলিশ বা নিরাপত্তা বাহিনীদের দ্বারা প্রায়ই হত্যা করা হয়। আপনাদের ট্রান্সলেশনে যদি আপনারা ভালো করতে চান বা রিটেনে যদি ভালো করতে চান, আপনাদেরকে অবশ্যম্ভাবীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা সেন্স ক্লিয়ার করতে হবে। যারা 1 নাম্বার ক্লাস করেন নাই, অনুরোধ থাকবে অবশ্যই 1 নাম্বার ক্লাসটা করে নেবেন। আপনাদের গ্রুপেও আপলোড করা আছে ভিডিও ক্লাসটা, 1 নম্বরের যে পার্ট 1টা, হ্যাঁ, এবং ফেসবুক লাইভেও আছে। আজকে আমরা 1 নম্বর ক্লাসের পার্ট 2 এই অংশটুকু আমরা নিব। তাহলে আসি, আমি অলরেডি আপনাদেরকে বলেছি আমরা অ্যাক্টিভ সেন্টেন্স এবং রিলেটিভ প্রোনাউন এই দুইটা পার্ট শেষ করেছিলাম। আজকে আমরা প্যাসিভ সেন্টেন্স, দ্যাট ক্লজ, ইট ক্লজ, দ্যাট দিয়ে শুরু হবে যে সেন্টেন্স, ইউজ অফ ইট, ইনফিনিটিভ, এগুলো দিয়ে আমরা আজকে শুরু করব ক্লাসগুলো, মানে এগুলো আমরা শিখবো আজকে ক্লাসে। ওকে, সো তাহলে আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়। আচ্ছা, অ্যাক্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আমাদের করা হয়ে গিয়েছে। সো আজকে আমরা শুরু করব প্যাসিভ সেন্টেন্স। ইয়েস, এই যে প্যাসিভ সেন্টেন্স, এইটা আমরা আজকে শুরু করব। আমি আবারও বলতেছি ভাই, আপনাদের ট্রান্সলেশনে যদি আপনারা ভালো করতে চান বা রিটেনে যদি ভালো করতে চান, আপনাদেরকে অবশ্যম্ভাবীভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটা সেন্স ক্লিয়ার করতে হবে। সো আমি যদি বলি, গতদিন আমরা অ্যাক্টিভ শিখেছিলাম। অ্যাক্টিভ মানে কি? অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মানে টেন্সের ফর্মুলা। আমরা ওই যে টেন্স শিখছি ছোট থেকে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, ওই টেন্সগুলোকেই, ওই টেন্সের ফর্মুলাটাকেই আমরা অ্যাক্টিভ সেন্টেন্সের ফর্মুলা বলে থাকি। এইবার প্যাসিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স মানে কি? গতদিন আপনাদেরকে একটু আমি হিন্টস দিয়েছিলাম। সেটা কি? অ্যাক্টিভ মানে কি? কাজটা যে করবে সে বাক্যে বিদ্যমান থাকবে, এটাকে আমরা অ্যাক্টিভ বলবো। আর প্যাসিভ মানে কি? কাজটা যে শেষ করবে সে বাক্যে বিদ্যমান থাকবে না। যেমন আমরা গতদিন বলেছিলাম যে 10 জন শ্রমিক রাস্তা মেরামত করছে। রাস্তা কে মেরামত করছে? 10 জন শ্রমিক। সেই বাক্যটা অ্যাক্টিভ। কেন? কাজটা যে শেষ করতেছে সে বাক্যে বিদ্যমান। এখন এই বাক্যটাকেই আমরা প্যাসিভ করতে পারবো কি করে? কাজটা যে করবে তাকে আমরা সরাই দিব জাস্ট। যেমন কি ছিল? 10 জন শ্রমিক রাস্তা মেরামত করছে, এই 10 জন শ্রমিককে শুধু উঠাই দিব, শুধু রাস্তা মেরামত করছে। এই অংশটুকুকে কিভাবে লিখবো তখন? রাস্তা মেরামত করা হচ্ছে, এই অংশটা কিন্তু প্যাসিভ। কেন? কারণ রাস্তা মেরামত করা হচ্ছে, রাস্তা তো নিজেই নিজেকে মেরামত করবে না, অবশ্যই কোনো একজন মেরামত করে। এই জন্য এই অংশটাকে আমরা কি বলে থাকি? প্যাসিভ বলে থাকি। আশা করি আপনারা অ্যাক্টিভ এবং প্যাসিভটা বুঝতে পেরেছেন, এবং আজকে আমরা বেশ কয়েকটা সেন্টেন্স করব। আজকে ইনশাল্লাহ আরো বেশি আপনাদের ক্লিয়ার হবে। ওকে, সো আসি তাহলে আমরা প্যাসিভ সেন্টেন্সের আমরা 1 নাম্বার কোশ্চেন মানে সেন্টেন্সটা শেষ করব। আমি আবারও বলি, অ্যাক্টিভে যেমন আমি আপনাদেরকে 5টা সেন্টেন্স শিখিয়েছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। প্যাসিভেও দেখবেন আমরা এই 5টা সেন্টেন্স টেন্সের উপরে বেস করেই আমরা প্যাসিভ সেন্টেন্স করব। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আসেন তাহলে 1 নাম্বার কি বলতেছে সেটা আমরা একটু দেখব। ওকে, মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের, মেজর সিনহা এর মতো অনেক নিরপরাধ লোকদের ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে পুলিশ বা নিরাপত্তা বাহিনীদের দ্বারা প্রায়ই হত্যা করা হয়। আচ্ছা, এখানে কিন্তু কোনো মানে আমরা জাস্ট একটা পত্রিকার বা আর্টিকেল আমরা একটু কাট করে নিয়েছি। এখানে কিন্তু আমরা ইন্টেনশনালি কাউকে মানে আঘাত করার জন্য কোনো কিছু কিন্তু আমরা লিখি নাই, জাস্ট পত্রিকার একটা অংশ। সো প্লিজ আপনারা কেউ অন্যভাবে এটাকে মানে নিবেন না। সো একটু আসেন আমরা সেন্টেন্সটা পড়ি, আমরা ট্রান্সলেশন করাটা শিখবো, এটা আমাদের মূল উদ্দেশ্য। আবার বলি, মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে পুলিশ বা নিরাপত্তা বাহিনী দ্বারা প্রায়ই হত্যা করা হয়। ভাই একটা জিনিস মনে রাখবেন, আমি যদি বলি আমি এই কলমটি ক্রয় করেছি, আমি এই মার্কারটি ক্রয় করেছি, এটা কিন্তু অ্যাক্টিভ। এই বাক্যটাকে আমরা প্যাসিভ করতে পারি দুইভাবে। কিভাবে? মার্কারটি ক্রয় করা হয়েছে সুমন স্যারের দ্বারা, মার্কারটি ক্রয় করা হয়েছে সুমন স্যারের দ্বারা, এইটা একভাবে প্যাসিভ করতে পারি। অথবা সিম্পলি বলতে পারি মার্কারটা ক্রয় করা হয়েছে, তখন তা সুমন স্যার নাই। ঠিক একইভাবে এই সেন্টেন্সটা যদি এভাবে থাকতো যে পুলিশ বা নিরাপত্তা বাহিনী প্রায়ই হত্যা করে, বুঝবেন কিন্তু পুলিশ বা নিরাপত্তা বাহিনী প্রায়ই হত্যা করে, এই বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। পুলিশ বা নিরাপত্তা বাহিনী প্রায়ই হত্যা করে, এটা অ্যাক্টিভ। এই বাক্যটা প্যাসিভ হবে কি করে? পুলিশ বা নিরাপত্তা বাহিনীর দ্বারা হত্যা করা হয়, প্যাসিভ হয়ে গেল। আমি বুঝাইতে পেরেছি কিনা একটু কথা বলবেন প্লিজ, যারা আমার সাথে গুরু ইয়েতে আছেন, জুমে আছেন। ক্লিয়ার? কথা বলতে পারতেছো না লামিয়া তালুকদার? ওরা আবার তোমাদেরকে মিউট করে রেখে গেল কিনা? এই ওরা কি কথা বলতে পারবে না? ওদেরকে কথা বলতে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বাক্যটা কিন্তু প্যাসিভ। এখন বলেন কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। কারণ কি? প্রায়ই হত্যা করা হয়, হয় ওই যে গতদিন বলছিলাম হয়, খাই, যাই, এগুলাকে আমরা কি বলে থাকি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ আমরা করব। ক্লিয়ার? এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট এই টেন্সের প্যাসিভের ফর্মুলা কি?
অবজেক্টকে সাবজেক্ট হিসাবে বসাবো প্লাস অক্সিলারি ভার্ব বসাবো এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের কয় নাম্বার ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, তাই না বিষয়টা? কারণ প্যাসিভের সব স্ট্রাকচার সেম, অবজেক্টকে সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, শুধু অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়, এই আর কোনো কিচ্ছু না। তাহলে আসেন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভটা করবো। এটা কিভাবে? আসেন, মেজর সিনার মতো অনেক নিরপরাধ লোকদের ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে পুলিশ বা নিরাপত্তা বাহিনী দ্বারা প্রায়ই হত্যা করা হয়। এখানে ভার্ব কোনটা ভাই? হত্যা করা হয়, এটা আমার ভার্ব। ভাই কাদেরকে হত্যা করা হয়? কাদেরকে হত্যা করা হয়? মেজর সিনার মতো অনেক নিরপরাধ লোকদের। তাহলে প্যাসিভ সেন্টেন্সের এইটাকে আমি সাবজেক্ট হিসেবে কনসিডার করব। ক্লিয়ার বিষয়টা? মেজর সিনার মতো নিরাপদ লোকদের হত্যা করা হয়, কাদের দ্বারা? পুলিশের দ্বারা, বাই দ্য পুলিশ ফোর্সেস। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন আসেন আমরা প্রথমে সাবজেক্টটা লিখব, মেজর সিনার মতো অনেক নিরপরাধ লোকদের। এটা কিভাবে লিখতে পারি কেউ একটু বলতে পারবেন? মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের কিভাবে বলতে পারি? অনেক নিরপরাধ লোক লাইক মেজর সিনহা। ভেরি গুড। অনেক নিরপরাধ লোক মানে কি? মেনি ইনোসেন্ট পিপল লাইক মেজর সিনহা। মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের। ওকে, সো কি লিখতে পারি আমরা? মেনি ইনোসেন্ট পিপল লাইক মেজর সিনহা। মেজর SINHA। অনেক ইনোসেন্ট পিপল লাইক মেজর সিনহা। মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের। আমরা প্রথমে সাবজেক্ট পাইলাম, এরপর অক্সিলারি ভার্ব এম ইজ আর। এইখানে এম নিব না ইজ নিব না আর নিব? আর নিব আমরা আর, কারণ মেনি ইনোসেন্ট পিপল, পিপল সবসময় প্লুরাল। তাহলে মেনি ইনোসেন্ট পিপল লাইক মেজর সিনহা আর হত্যা করা হয়। হত্যা করা ইংলিশ কি? কিল। কিলের 3 নাম্বার ফর্ম আর কিল্ড। আর কিল্ড। এই মেনি ইনোসেন্ট পিপল লাইক মেজর সিনহা আর কিল্ড। মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের হত্যা করা হয়। এবার আসেন ভাই, কাদের দ্বারা? কাদের দ্বারা? হ্যাঁ বলো। বাই আর কিল্ড বাই কাদের দ্বারা? পুলিশ বা নিরাপত্তা বাহিনী দ্বারা। বাই দ্য পুলিশ, বাই দ্য পুলিশ অর সিকিউরিটি ফোর্সেস, SECURITY অর সিকিউরিটি ফোর্সেস। কিসের জন্য জানো? ও কিসের নামে? ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে। কোনো কিছুর নামে বলতে গেলে ইন দ্য নেম অফ, নাইস, আপনারা তো অনেক ভালো জানেন। ইন দ্য নেম অফ ক্রসফায়ার অর এনকাউন্টার। ওকে, ইন দা কোনো কিছুর নামে বুঝাইতে ইন দ্য নেম অফ, ইন দ্য নেম অফ ক্রসফায়ার, ক্রসফায়ার অর কি এনকাউন্টার, এনকাউন্টার। এই হলো আমাদের প্রথম সেন্টেন্সটা। প্রথম সেন্টেন্সটা কি ছিল? মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে পুলিশ বাহিনী দ্বারা হত্যা করা হয়। এটা প্যাসিভ, পুলিশ বাহিনী দ্বারা হত্যা করা হয়। প্যাসিভে কি করবো আমরা? প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের। তাহলে মেনি ইনোসেন্ট পিপল লাইক মেজর সিনহা। মেজর সিনহার মতো অনেক নিরপরাধ লোকদের। আর কিল্ড হত্যা করা হয়, আর কিল্ড হত্যা করা হয় কাদের দ্বারা? বাই দ্য পুলিশ ফোর্সেস অর সিকিউরিটি ফোর্সেস। পুলিশ অর সিকিউরিটি ফোর্সেস, বাই দ্য পুলিশ অর সিকিউরিটি ফোর্সেস। কিসের নামে? ক্রসফায়ার বা এনকাউন্টারের নামে, ইন দ্য নেম অফ ক্রসফায়ার অর এনকাউন্টার। ক্লিয়ার বিষয়টা? ওকে। ও একটা ওয়ার্ড আমরা ইউজ করিনি, প্রায়ই। প্রায়ই কথাটি, এই প্রায়ই ইংলিশটা কি? অফেন বা অপটেন, বোথ আর কারেক্ট, তাই না? অফেন কথাটি আমরা কোথায় বসাইতে পারি? অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে। এই অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব কোনটা? এই যে আর অফেন কিল্ড। ব্যাস হয়ে গেল। আমি কি বোঝাইতে পেরেছি বিষয়টা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভটা আমরা করলাম। ওকে, এইবার তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভটা একটু করব। ভাই আপনাদের মনে আছে কিনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের? হ্যাঁ বলো ভাইয়া। না না, নেমড দেয়া যাবে, সেটা কি জানো? মানুষের নাম যখন বুঝাবে এই জায়গায় নেমড এইটা দেওয়া যাবে না। যেমন নাম দেখো না, যদি বলি সুমন স্যার নামে টার্নিং পয়েন্টে একটা টিচার আছে, এই ক্ষেত্রে আমরা নেমড সুমন স্যার। হ্যাঁ, সুমন স্যার নামে টার্নিং পয়েন্টে একজন ইংরেজি শিক্ষক আছে। তাহলে আ ইংলিশ টিচার নেমড সুমন স্যার টেক ক্লাস ইন টার্নিং, টেক্স ক্লাস ইন টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টে ক্লাস নাই, ওই ক্ষেত্রে নেমড হবে, এই জায়গায় নেমড হবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আসেন তাহলে
এবার আসি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শেষ, এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসবো। আমি গতদিন আপনাদের বলেছিলাম অ্যাক্টিভ সেন্টেন্স শেখানোর ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, বর্তমান সময়ে যখন কোনো কাজ চলছে বা চলমান আছে বুঝাবে, তখন আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান আছে বুঝাইলে সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। এখন এই বর্তমান সময়ে কোনো কাজ চলছে কিন্তু যে কাজটা চালাচ্ছে তার কথা উল্লেখ থাকবে না, সেটাকে আমি কি বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি সিম্পলি যদি বলি যে এখন টার্নিং পয়েন্টে একটি ট্রান্সলেশন ক্লাস হচ্ছে, এখন টার্নিং পয়েন্টে একটি ট্রান্সলেশন ক্লাস চলছে বা হচ্ছে, এই তা ট্রান্সলেশন ক্লাস হচ্ছে, ট্রান্সলেশন ক্লাস কি নিজে নিজেকে হচ্ছে? নো, অবশ্যই কেউ নিচ্ছে, তার কথাটি এখানে বলা নেই। যদি বলে সুমন স্যার ট্রান্সলেশনের ক্লাস নিচ্ছে, তখন কিন্তু অ্যাক্টিভ। আর যখন বলা হবে ট্রান্সলেশনের ক্লাস হচ্ছে, শুধু এতটুকু, ট্রান্সলেশনের ক্লাস চলমান আছে, তখন সেই বাক্যটা কি হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে। আমি চাই প্রত্যেকটা সেন্টেন্স আপনি অ্যাক্টিভ এবং প্যাসিভ যেন নিজে মেক করতে পারেন, তাইলেই দেখবেন আপনার ট্রান্সলেশনটা খুব ভালো। ট্রান্সলেশন ইজ নাথিং, টেন্স এবং ভয়েস ইজ নাথিং, জাস্ট সেন্স। আমি কখনো বা এইভাবে স্ট্রাকচার করে করিনি, জাস্ট সিম্পলি ডেফিনেশনটা পড়েছি, কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করেছি, এভাবেই ছোট থেকে শিখে এসেছি। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এখন আসেন আমরা 2 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করি, তাহলে আরো বেশি আমরা বুঝতে পারবো। ওকে, 2 নাম্বার কোশ্চেনটা একটু দেখবেন প্লিজ। অপরাধ দমনের উপায় হিসাবে, মনে আছে কিনা, একটা মূল সেন্টেন্স আর একটা এক্সটেনশন, এটা কিন্তু মূল সেন্টেন্স না। অপরাধ দমনের উপায় হিসাবে, ওকে, মানুষকে অনবরত হত্যা করা হইতেছে, এটা হলো আমার মূল সেন্টেন্স। মানুষকে অনবরত হত্যা করা হইতেছে। ভাই একটু দেখেন তো, মানুষকে অনবরত হত্যা করা হচ্ছে মানে কি, জিনিসটা চলমান না? কথা বলেন, জিনিসটা চলমান কিনা? তার মানে বাক্যটা কন্টিনিউয়াস। আগে দেখবেন টেন্স, বাক্যটা কন্টিনিউয়াস, মানুষকে অনবরত হত্যা করা হচ্ছে। এইবার কন্টিনিউয়াস টেন্স আমি মোটামুটি কনফার্ম হলাম। এইবার দেখবো বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আচ্ছা, মানুষকে অনবরত হত্যা করা হচ্ছে, কে হত্যা করতেছে তার কথা কি বলা আছে? না, তাহলে এটা প্যাসিভ। কে হত্যা করতেছে তার কথা কিন্তু বলা নেই। আচ্ছা, এই বাক্যটাকে অ্যাক্টিভ করেন তো কেউ একজন। অপরাধ দমনের উপায় হিসাবে মানুষকে অনবরত হত্যা করা হচ্ছে, এটাকে যদি আমরা একটু অ্যাক্টিভ করতে চাই, বলেন কি হবে? ওমা বলেন যে কোনো একটা জিনিস যোগ করে। ইয়েস, এই যে এইটাই আমি চাই, এই সেন্স আপনাদের তৈরি করতে হবে যে স্যার অপরাধ দমনের উপায় হিসেবে নিরাপত্তা বাহিনী অনবরত মানুষকে হত্যা করছে। কে হত্যা করছে? নিরাপত্তা বাহিনী। যে হত্যা করতেছে সে আছে, বাক্যটা অ্যাক্টিভ। আর যখনই নিরাপত্তা বাহিনীকে সরাই দিয়ে বলবো মানুষকে হত্যা করা হচ্ছে, তখন কিন্তু প্যাসিভ। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? ওই একই কথা, অবজেক্টকে সাবজেক্ট প্লাস এমবিং, ইজবিং, আরবিং প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, এই 3টা জিনিস তো। আচ্ছা, এবার আমরা চলে আসেন ট্রান্সলেশনটা করি আমরা। অপরাধ দমনের উপায় হিসাবে মানুষকে অনবরত হত্যা করা হচ্ছে। ওকে, এখন আসেন এই যে এক্সটেনশন, অপরাধ দমনের উপায় হিসাবে, সেন্টেন্সের শুরুতেও লিখতে পারি, আবার সেন্টেন্সের শেষেও লিখতে পারি। ক্লিয়ার? এটা আপনাদের ইচ্ছা। সো আসেন আগে আমরা মূল সেন্টেন্সটা লিখি। মানুষকে অনবরত হত্যা করা হইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, তাই তো? সো আসেন আগে ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা? হত্যা করা হচ্ছে, এটা আমার ভার্ব। কাকে হত্যা করা হচ্ছে? কাকে হত্যা করা হচ্ছে? মানুষকে। তাহলে এটা আমার কি হবে? সাবজেক্ট। ওকে, তাহলে আসেন আগে আমরা লিখবো সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? মানুষকে। কি বলবো? মানুষ ইংলিশ কি ভাই? পিপল। এরপরে অক্সিলারি ভার্ব আর বিং। ভেরি গুড। পিপল আর বিং কিল্ড, মানুষকে হত্যা করা হচ্ছে। পিপল আর বিং কিল্ড, মানুষকে হত্যা করা হচ্ছে। কি হিসাবে? অপরাধ দমনের উপায় কথা, মানে তোমাদেরকে যখন আনসার করবা একটু বুঝে আনসার করবা, যাতে অন্যদের প্রবলেম ক্রিয়েট না করে। বুঝো না কেন বিষয়টা? হ্যাঁ, তোমরা একটু বড় সিনিয়র অফিসার হবে, এইটুকু যদি অ্যাডাপ্টেশন ক্যাপাবিলিটি না থাকে বা রিয়ালাইজেশন না থাকে, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সো পিপল আর বিং কিল্ড, মানুষকে হত্যা। অবশ্য নিজে পারলে উত্তেজনাটা কন্ট্রোল করা খুব টাফ, কিন্তু তোমাদেরকে বলবো উত্তেজনা যত বেশি কন্ট্রোল করতে পারবে তত বেশি শাইন করতে পারবে, বড় হলে আরো বেশি বুঝবে। আসো, পিপল আর বিং কিল্ড, মানুষকে হত্যা করা হচ্ছে। কি হিসাবে? অপরাধ দমনের উপায় হিসাবে। আমরা যখনই কোনো সেন্টেন্সে হিসাবে কথাটি পাই, কি লিখি? হিসাবে। অ্যাজ, অ্যাজ একজন সৎ মানুষ হিসাবে আমরা অ্যাজ লিখি। ভেরি গুড। অপরাধ দমনের উপায় হিসাবে, অ্যাজ দ্য মিনস অফ, অ্যাজ দ্য মিনস অফ অপরাধ দমন। তাহলে কি লিখতে পারি? অ্যাজ দ্য, কি বলতে পারি বলো? অ্যাজ দ্য মিনস অফ অপরাধ দমন। কি বলবো? ক্রাইম কন্ট্রোল। এই অপরাধ দমন কি বলতে পারি? ক্রাইম কন্ট্রোল। ক্রাইম কন্ট্রোল। হ্যাঁ, তোমরা কি ব্যাস, অ্যাজ দ্য মিনস অফ কন্ট্রোলিং ক্রাইম, কোনো সমস্যা নেই।
এই অ্যাজ দ্য মিনস অফ ক্রাইম কন্ট্রোল, হ্যাঁ কোনো সমস্যা নেই, অ্যাজ দ্য ওয়ে অফ কন্ট্রোলিং ক্রাইম, অ্যাজ দ্য ওয়ে অফ কন্ট্রোলিং ক্রাইম, অথবা অ্যাজ দ্য ওয়ে অফ ক্রাইম কন্ট্রোল। ক্লিয়ার বিষয়টা? আমরা যে কোনো একটা লিখতে পারি। ওকে, সো মূল জিনিসটা কি? আর বিং কিল্ড, এটা যেন মাথায় থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শেষ করে ফেললাম। এইবার আসেন, হ্যাঁ বুঝি না, বারবার বলো কি? অনবরত। ওকে, অনবরত দিয়ে দাও। অনবরত কি বলতে পারি আমরা? কন্টিনিউয়াসলি, ফ্রিকোয়েন্টলি। নাইস, ফ্রিকোয়েন্টলি, কন্টিনিউয়াসলি। আবার বলো, এই ফ্রিকোয়েন্টলি বা কন্টিনিউয়াসলি কোন জায়গায় লিখবো? অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে। অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে কোন জায়গায়? পিপল আর বিং কিল্ড, এই কোন জায়গায় লিখবো একটু বলো না? ইয়েস, আর ফ্রিকোয়েন্টলি, আর ফ্রিকোয়েন্টলি বিং কিল্ড। People are frequently being killed as the means of crime control. That's great. Okay, সেরকম কয়েকটা ওয়ার্ড যদি মিস হয়ে যায় আমাকে বলবে। আচ্ছা এইবার চলে আসো, আমরা পরের কোশ্চেনটা সলভ করব। হ্যাঁ আচ্ছা, গতদিন মনে আছে কিনা প্রেজেন্ট পারফেক্টের একটা সংজ্ঞা বলেছিলাম, মেড বাই সুমন। সংজ্ঞাটা কি? কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু বলার ধরনটা যদি বর্তমান হয় প্রেজেন্ট পারফেক্ট, আর যদি বলার ধরনটা অতীত হয় তাহলে পাস্ট ইনডিফিনিট। ওই যে কাজ শেষ ফল বিদ্যমান, এইটা কিন্তু বলা যাবে না। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো প্রিপোজিশন কোথায় স্যার? আমি ঠিক সিদ্দিক বুঝতে পারিনি, প্রিপোজিশন কোথায় বলতে কি বলতে চাচ্ছ? ওকে আচ্ছা, সো আমি যেটা বলতে গিয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট মানে কি? কোনো একটা কাজ শেষ হয়ে যাবে কিন্তু বলার ধরনটা বর্তমান। যেমন আমি একটা কলম কিনেছি, এই আমি আপনাদের এসে আপনাদের কাছে গল্প করতেছি, এই আমি কিন্তু একটা কলম কিনেছি। কলম কিনেছি এটার অর্থ কি? আমার কলম কিন্তু কিনা হয়ে গেছে, আজকে এসে আপনাদেরকে বলতেছি। এই বলার ধরনটা কি? বর্তমান, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট। এটাই পাস্ট হতো কখন? আমি একটি কলম কিনেছিলাম, যখন এই কথাটি হবে। হ্যাঁ যেমন দেখেন, আমি সকালে নাস্তা করেছি, কোন টেন্স বলেন? আমি সকালে নাস্তা করেছি, নট প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট। আমি আপনাদের কাছে এসে গল্প করতেছি, এই আমি না সকালে নাস্তা করেছি, তার মানে কি আমার নাস্তা করা হয়ে গেছে, কিন্তু বলার ধরনটা কি? বর্তমান, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট। কাজ শেষ, বলার ধরনটা বর্তমান। বুঝাইতে পেরেছি? ওকে, এই তাহলে চলে আসো, আমরা 3 নাম্বার কোশ্চেনটা সলভ করব, ভালো করে বুঝবে। শুধু এ বছরেই আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা এখনো পর্যন্ত আগস্ট 2020 পর্যন্ত 150 এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। শুধু এ বছরে আইন কর্মকর্তাদের দ্বারা, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা 150 এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। ভাই ভালো করে বুঝবেন, 2 রকম সেন্টেন্সটাকে 2 ভাবে বলতে পারি। আইন প্রয়োগকারী কর্মকর্তা 150 জনকে, 150 অধিক মানুষকে হত্যা করেছে। আইন প্রয়োগকারী কর্মকর্তা 150 এর অধিক মানুষকে হত্যা করেছে। বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? কথা বলেন। অ্যাক্টিভ। আইন প্রয়োগকারী কর্মকর্তারা 150 এর অধিক মানুষকে হত্যা করেছে। এই 150 এর অধিক মানুষকে কে হত্যা করেছে? আইন প্রয়োগকারী কর্মকর্তা, সে কিন্তু শুরুতেই আছে। আবার এই বাক্যটাকে আমি প্যাসিভ করব 2 ভাবে। কিভাবে প্যাসিভ করব? জাস্ট সিম্পলি বলবো 150 এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। কে হত্যা করেছে তার কথা বলা নেই, বাক্যটা প্যাসিভ। অথবা যে হত্যা করেছে তাকে শেষে বসাই দিব। কিভাবে? 150 এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা। ক্লিয়ার কিনা? প্রবলেম হলে কিন্তু বলতে হবে। হ্যাঁ আচ্ছা, তার মানে এই বাক্যটাও তাই, দেখেন এটা প্যাসিভ। কিভাবে? শুধু এবছরেই আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা 150 জন মানুষের অধিক হত্যা করা হয়েছে, সেই বাক্যটা কিন্তু প্যাসিভে আছে। এখন কথা হলো, এটা কি কোন টেন্সের প্যাসিভে আছে? কেউ কিছু বলতে পারবেন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। হত্যা করা হয়েছে মানে কি? হত্যা করা শেষ কিন্তু বলার ধরনটা বর্তমান, সেটা প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড। তাহলে এখন আসি, প্রেজেন্ট পারফেক্ট যদি হয়ে থাকে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার আমাদের প্রত্যেকেরই জানা। কি জানো? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে কি হয় বলেন না? হ্যাভ বিন অথবা কি হ্যাজ বিন। এরপরে ভার্বের কয় নাম্বার ফর্ম? ভার্বের 3 নাম্বার ফর্ম। এই তো মূল বিষয়টা, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে এখন আসেন আমরা প্রথমে ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা? হত্যা করা হয়েছে, এটা হলো আমার ভার্ব। এই কার দ্বারা? ও কার দ্বারা তো এখানে প্যাসিভ হয়ে যাবে, আইন প্রয়োগকারীর দ্বারা, বাই দা ল এনফোর্সমেন্ট এজেন্সি। কিন্তু কাদেরকে হত্যা করা হয়েছে? কাদেরকে হত্যা করা হয়েছে? 150 এর অধিক মানুষকে। তাহলে এটা হবে আমার সাবজেক্ট। 150 এর অধিক মানুষকে সাবজেক্ট, আর হত্যা করা হয়েছে এটা আমার ভার্ব। তাহলে এখন আসেন, 150 এর অধিক মানুষ কি বলতে পারি আমরা?
150 এর মোর দেন 150 পিপল, 150 এর অধিক মানুষ বুঝাইতে মোর দেন 150 পিপল। ওকে, মোর দেন 150 পিপল, 150 এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। প্রথমে সাবজেক্ট লিখলাম, এরপরে কি হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। মোর দেন 150 পিপল, এরপরে কি লিখবো ভাই, হ্যাভ বিন। এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাভ বিন কিলড। মোর দেন 150 পিপল হ্যাভ বিন কিলড, 150 এর অধিক মানুষকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। ও আরেকটা কথা আছে, কোন জায়গায় দেখলাম যেন, শুধু এবছরেই, শুধু এবছরেই, তাহলে কি বলতে পারি ভাই, অনলি অনলি ইন দিস ইয়ার, কেবলমাত্র এবছরেই। ওকে, অনলি ইন দিস ইয়ার। মোর দেন 150 পিপল হ্যাভ বিন কিলড অনলি, কি বলবো ভাই, অথবা কি বলতে পারি, সো ফার দিস ইয়ার, অনলি ইন দিস ইয়ার, অথবা স্মার্টলি বলতে চাইলে সো ফার দিস ইয়ার, এর মানে কি এই বছরেই। হ্যাঁ, অনলি ইন দিস ইয়ার অথবা সো ফার দিস ইয়ার। সো ফার, খুব চমৎকার, এটা এই জন্য এটা লিখলাম, সো ফার দিস ইয়ার, সো ফার দিস ইয়ার। এই কাদের দ্বারা কথা বলেন, কাদের দ্বারা, আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা। তাহলে বাই দা, আইন প্রয়োগকারী, ল ইনফোর্সমেন্ট কর্মকর্তা, অফিসিয়ালস, তাহলে বাই দা ল ইনফোর্সমেন্ট, ল ইনফোর্সমেন্ট অফিসিয়ালস, ও ডাবল এফ আই সিআইএ এলএস। মোর দেন 150 পিপল হ্যাভ বিন কিলড, হত্যা করা হয়েছে, সো ফার দিস ইয়ার, এই বছর পর্যন্ত, বাই দা ল এনফোর্সমেন্ট এজেন্সিস। এখন দেখেন ব্র্যাকেটের মধ্যে একটা অংশ ছিল, আপনারা খেয়াল করেছেন কিনা, আগস্ট 2020, এটাও আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো। আপনারা যদি পত্রিকা পড়েন, এই আগস্ট 2020 এটাকে কি লেখে, কিভাবে লেখে বলেন তো, আগস্ট 2020 কি বলতে পারি আমরা, আপ টু জাস্ট ব্র্যাকেট দিয়ে অগাস্ট 2020, আপ টু অগাস্ট 2020, মানে কি অগাস্ট 2020 পর্যন্ত বুঝাইতে চাচ্ছে এখানে, আপ টু। ক্লিয়ার বিষয়টা? তাহলে মোর দেন 150 পিপল হ্যাভ বিন কিলড সো ফার দিস ইয়ার, এই বছরেই কি করা হয়েছে, 150 এর অধিক মানুষকে হত্যা করা হয়েছে। এবছরের কোন মাস পর্যন্ত, এবছরের আগস্ট 2020 পর্যন্ত। তাহলে আপ টু আগস্ট 2020, আগস্ট পরে কম হবে কিন্তু, আপ টু আগস্ট 2020 বাই দ্য ল এনফোর্সমেন্ট এজেন্সিস। ওকে, সো প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ, এইটা আপনি ধরতে পারতেছেন কিনা, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ইস্যুস। এইগুলা পরের যে অংশটুকু যোগ করা, এগুলো অনেকগুলো ক্লাস নিব, অনেক ভালোভাবে জানতে পারবেন, কিন্তু এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, 150 এটা পূর্বে দেওয়া যায় কিনা, অবশ্যই পূর্বে দেওয়া যায়। ও 150 কিভাবে দিবা, 150 মোর দেন 100 পিপল, আচ্ছা না, এটা দেওয়া যায় না। ইন দ্য কেস অফ, ব্যবহার করা যায়, হ্যাঁ ওভার 150 পিপল, একই কথা। ওকে, এই বিষয়টা। আচ্ছা স্যার, আপনি যখন কথায়, আমিও সেটা বলি, হ্যাঁ বলো, হ্যাঁ দেওয়া যায়, ল এনফোর্সিং অফিসার্স দেওয়া যায়, ল এনফোর্সিং অফিসিয়ালস, কোনো সমস্যা নেই, বা অফিসার্স। ওকে, সো আমাদের 3টা হয়ে গেল। এবার আসেন আমরা পরেরটাই চলে যাব। আচ্ছা, একটু পাস্ট ইনডিফিনিট, আমি বলেছিলাম পাস্ট ইনডিফিনিট মানে কি, সাদামাটা অতীতে, অতীতে কোনো কাজ শেষ হয়েছিল বুঝাইতে আমরা কি বলি, পাস্ট ইনডিফিনিট টেন্স বলি। অতীতে কোনো কাজ শেষ হয়েছিল, এটা আমরা ইংলিশে ট্রান্সলেট করতে গেলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সহযোগিতা নিয়ে থাকি। যেমন দেখেন, আমরা একটা এক্সাম্পল দিয়েছি, সবাই 4 নাম্বারটা যদি একটু বলি। স্যার, আমি যদি প্যাসিভ সেন্স কোনো কারণে আইডেন্টিফাই না করতে পারি এবং অ্যাক্টিভে সঠিক করি, তাহলে মার্ক দিবে, হ্যাঁ মার্ক দিবে, তবে প্যাসিভ সেন্সটা ক্লিয়ার করা উচিত। হ্যাঁ, অবশ্যই প্যাসিভ সেন্স ক্লিয়ার করা উচিত, কারণ দেখবেন আমরা যখন কোনো প্যাসেজ করব বা আমরা যখন কোনো এসে লিখবো, মোর দেন 30% সেন্টেন্স আমাদেরকে প্যাসিভে লিখতে হয় অটোমেটিক্যালি। যখন আমরা কোনো এসে লিখি, মোর দেন 30% সেন্টেন্স দেখবেন প্যাসিভ হয়ে যায়। সেই জন্য প্যাসিভটা একটু আমাদেরকে দখলে রাখতে হবে। আসেন 4 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। তার মৃত্যু নিশ্চিত করতে তাকে দেরিতে হসপিটালে নেওয়া হয়েছিল। তার মৃত্যু নিশ্চিত করতে তাকে দেরিতে হসপিটালে নেওয়া হয়েছিল। এই হসপিটালে নেওয়া হয়েছিল মানে কি, অতীতের কথা বোঝাচ্ছে না? তার মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনারা বলেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আচ্ছা, কেন? কে দেরিতে নিয়েছিল তার কথা বলা নেই। তার মৃত্যু নিশ্চিত করতে মেজর সিনহাকে, মানে তার মৃত্যু নিশ্চিত করতে পুলিশ ফোর্স তাকে দেরিতে হসপিটালে নিয়েছিল, তখন কিন্তু অ্যাক্টিভ। কে নিয়েছিল? পুলিশ ফোর্স নিয়েছিল। কিন্তু আমি কে দেরিতে নিয়েছিল তাকে হসপিটালে, তার কথাটা যদি মেনশন না করি, তাইলেই কিন্তু প্যাসিভ হয়ে যাবে। যেমন এখানে কি আছে, তার মৃত্যু নিশ্চিত করতে
তাকে দেরিতে হসপিটালে নেওয়া হয়েছিল। এখন তাকে কে নিয়েছিল তার কথা কিন্তু বলা নাই, এই কারণে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হবে। ওকে, সো আসেন পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? অবজেক্টকে সাবজেক্ট হবে, এরপরে কি হবে? অজ অথবা ওয়্যার হবে, তারপরে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। এটাই তো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। তাহলে আসেন আমরা প্রথমে ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা? নেওয়া হয়েছিল, এটা আমার ভার্ব। ভাই কে নিয়েছিল? কে নিয়েছিল? নাই, এই জন্যই তো প্যাসিভ। কাকে নেওয়া হয়েছিল? কাকে নেওয়া হয়েছিল? তাকে নেওয়া হয়েছিল, ব্যাস, এটা সাবজেক্ট। তাহলে আসেন আমরা প্রথমে সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি? হি। এরপরে অজ ওয়্যার, তাহলে কি হবে? হির পরে ওয়াজ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। এই নেওয়া ইংলিশ কি? টেকেন, টেক টুক টেকেন, হি ওয়াজ টেকেন। তাকে নেওয়া হয়েছিল, কোথায় নেওয়া হয়েছিল? হসপিটালে নেওয়া হয়েছিল। তাহলে হি ওয়াজ টেকেন টু দা হসপিটাল, তাকে হসপিটালে নেওয়া হয়েছিল। ওকে, হি ওয়াজ টেকেন টু দা হসপিটাল। এই কখন? দেরিতে। কি হবে বলেন? দেরিতে ইংলিশ কি? লেটলি। কত সুন্দর বললো। এই কেউ কোনো কথা বললো না, আমি একটা ভুল লিখতেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। হি ওয়াজ টেকেন টু দা হসপিটাল লেটলি, লেটলি, তাকে দেরিতে। এই কথা বলো না, আরে এত কথা বলে কেন এরা? ছটফট করো কেন এত? একটু স্থির থাকতে হবে তো, বোঝে না। আমি লিখতেছি তো, আমাকে শেষ করতে দাও। হ্যাঁ, ছটফট করলে কিন্তু পুরো মিউট করে দিব, ছটফট করবা না। হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল লেটলি, তাকে দেরিতে হসপিটালে নেওয়া হয়েছিল। কি করতে বলেন? তার মৃত্যু নিশ্চিত করতে। এই আমি কতদিন বলেছিলাম না, ভার্বের সাথে তে থাকলে কি দিতে হয় একটু বলেন? খাইতে, যাইতে, পড়তে, টু। ওকে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে নিশ্চিত করা ইংলিশ কি? এনশিওর। আর নিশ্চিত করতে টু এনশিওর। তাহলে টু এনশিওর হিজ মৃত্যু, হিজ ডেথ, টু এনশিওর হিজ ডেথ। তাহলে হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল লেটলি টু এনশিওর হিজ ডেথ। এখন একটা কথা আছে, এটা আমরা আপনাদের 3 নাম্বার লেকচার শিটে পড়িয়েছি। দেখো আমরা কিন্তু লেকচার শিটে সব পড়াই, যেটা আপনারা ভুল করবেন আমরা জানি, সেই বিষয়গুলোই আমরা লেকচার শিটে বারবার দিই। এবং ব্যাংকে ওই টাইপের কোশ্চেনগুলোই বেশি আসে যেগুলো আপনাদের মধ্যে কনফিউশন থাকে। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে পূর্বেরটা, নট অনলি বাট অলসো থাকলে পরেরটা, এই টাইপের কোশ্চেনগুলা। এ নাম্বার অফ থাকলে নাউন প্লুরাল ভার্ব প্লুরাল, দি নাম্বার অফ থাকলে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এই টাইপের কনফিউজিং ওয়ার্ডগুলা বেশি আসে, যেগুলো দ্বারা আপনি কি হয়ে যাবেন? পাজেলড বা বিউইল্ডার্ড হয়ে যাবেন। এখন আপনার আমি বলি, আমরা অ্যাডভার্বের ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম লেকচার 3-তে কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম এবং অ্যাডভার্ব ফর্ম সেম, মনে আছে কিনা? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সেম। যেমন কি লেট, তার মধ্যে একটা, এটার অ্যাডজেক্টিভও যা অ্যাডভার্বও তাই। ফাস্ট, তার মধ্যে একটা, অ্যাডজেক্টিভও যা অ্যাডভার্বও তাই। হার্ড, তার মধ্যে একটা, অ্যাডজেক্টিভও যা অ্যাডভার্বও তাই। এখন লেটলি যদি কেউ বলেন দেরিতে, লেটলি, এই লেটলির বাংলা কি বলেন তো? লেটলির বাংলা কি? সম্প্রতি। এই লেটলির বাংলা কি? কথা বলে না কেন? লেটলির বাংলাটা হলো সম্প্রতি। এখন সে সম্প্রতি দেরিতে নেওয়া হয়েছে নাকি এখানে লেটলি কি সম্প্রতি বোঝাচ্ছে না দেরিতে বোঝাচ্ছে? কথা বলেন। দেরিতে। দেরিতে যদি হয় তাহলে লেটলি হবে না। লেট মানেই দেরিতে, লেট মানে দেরি। লেটের দুইটা মিনিং, এই লেট মানে বিলম্ব, তখন অ্যাডজেক্টিভ, আর লেট মানে বিলম্বের সাথে বা দেরিতে, তখন এটা অ্যাডভার্ব। সো লেটলি হবে না, শুধু লেট হবে। তাহলে হি ওয়াজ টেকেন টু দ্য হসপিটাল লেট টু এনশিওর হিজ ডেথ। শেষ, আর কিচ্ছু না। আচ্ছা স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার রাজশাহী কবে আসবেন? হ্যাঁ রাজশাহীতে তো আসলাম, আবার যাব আগামী মাসের শুরুতে বা এই মাসের শেষে যাব। আমি আবারও বলি, যারা ফেসবুকে আসো, আমাদের কিন্তু রাজশাহীতে ব্রাঞ্চ আমরা লঞ্চ করেছি। তোমরা যারা রাজশাহী ডিভিশনের লোক তারা কিন্তু রাজশাহীতে অফলাইনে ভর্তি হইতে পারবা। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ বলো। হ্যাঁ কি বললা? বলো ভাই। না চট্টগ্রামে এখনো শুরু হয়নি, আমাদের রাজশাহীতে শুরু হয়েছে। হ্যাঁ ওকে, তাহলে আমাদের হয়ে গেল এটা। হ্যাঁ এইবার আসো, পাস্ট ইনডিফিনিট শেষ। এইবার আমরা 5 নাম্বার কোশ্চেনটা সলভ করবো। দেখি 5 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। সম্ভবত ফিউচার ইনডিফিনিট নাকি, দেখি তো একটু। আচ্ছা, একজন কুখ্যাত ঘাতক ওসি প্রদীপ কুমার শাকে, একজন কুখ্যাত ঘাতক ওসি প্রদীপ কুমার শাকে ক্রস ফায়ারে মানুষকে হত্যা করার জন্য নিয়মিতভাবে মেডেল দিয়ে পুরস্কৃত করা হইতেছিল বা হচ্ছিল, যে কোনো একটা। তাহলে একজন কুখ্যাত ঘাতক ওসি প্রদীপ কুমার শাকে ক্রস ফায়ারে মানুষকে মারার জন্য নিয়মিতভাবে পুরস্কৃত করা হচ্ছিল। এই আমার কথা শোনেন না,
পুরস্কৃত করা হচ্ছিল, তার মানে কি অতীতে কাজটা শেষ বুঝাচ্ছে না চলমান বুঝাচ্ছে? পুরস্কৃত করা হচ্ছিল, এই তার মানে কি পুরস্কৃত করা হচ্ছিল মানে অতীত বুঝাচ্ছে, আবার অতীতে কাজটা চলমান। মনে আছে কিনা? কোনো কাজ চলমান মানেই কন্টিনিউয়াস, বর্তমানে চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পুরস্কৃত করা হচ্ছিল তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস বুঝাচ্ছে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আগে আমরা টেন্সটা বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস। এইবার আপনারা বুঝবেন এই বাক্যটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। যে কি বললো, একজন কুখ্যাত ঘাতক ওসি প্রদীপ কুমার শাহকে মানুষকে হত্যা করার জন্য নিয়মিত পুরস্কৃত করা হচ্ছিল। আচ্ছা, পুরস্কৃত করা হচ্ছিল, কে পুরস্কৃত করছিল তার কথা বলছে? যদি বাক্যটা এমন থাকতো যে নিয়মিত মানুষ মারার জন্য, ক্রস ফায়ারে নিয়মিত মানুষ মারার জন্য পুলিশ বাহিনী তাকে পুরস্কৃত করছিল বা সরকার তাকে পুরস্কৃত করছিল, তখন কিন্তু এটা অ্যাক্টিভ হতো। কিন্তু কে পুরস্কৃত করছে তার কথা বলা নেই, এই কারণে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের প্রথমে অবজেক্টকে সাবজেক্ট হবে, তারপরে কি ভাই এম বিং, অথবা কি ভাই ইজ বিং। ভেরি গুড, দেখলাম মনোযোগ আছে কিনা, এই তো ভেরি গুড। অজ বিং অথবা ওয়ার বিং, দেখলাম ঘুমাই গেছেন কিনা, দ্যাটস গ্রেট। তাহলে অজ বিং বা ওয়ার বিং প্লাস ভার্বের কয় নাম্বার ফর্ম? প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। এটাই হলো আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তাই না? তাহলে এখন আসেন আমরা এখন এটা ট্রান্সলেশন করব। আসি ভালো করে, প্রথমে ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা বলেন? ভার্ব কোনটা? পুরস্কৃত করা হইতেছিল বা হচ্ছিল, এটা পুরস্কৃত করা হচ্ছিল, এটা ভার্ব। আচ্ছা, একটু যদি দেখি কাকে পুরস্কৃত করা হচ্ছিল, কাকে পুরস্কৃত? একজন কুখ্যাত ঘাতক ওসি প্রদীপ কুমার শাহকে, তাহলে এটা হবে আমার সাবজেক্ট। আর কি হলো? ক্রস ফায়ারে মানুষকে হত্যা করার জন্য নিয়মিতভাবে মেডেল দিয়ে, এগুলো আমার এক্সটেনশন পর্যায়ে পড়বে। তাহলে আসেন প্রথমে আমরা সাবজেক্ট লিখব, একজন কুখ্যাত ঘাতক ওসি প্রদীপ কুমার শাহ। এই যে নেমড কথাটি যে বলছিলেন না, এবার দেখেন এটা ইউজ করতে পারবো। একজন কুখ্যাত ঘাতক মানে কি? কুখ্যাত ইংলিশ কি? নটোরিয়াস। তাহলে একজন কুখ্যাত ঘাতক, আর নটোরিয়াস ঘাতককে কি বলবো? কিলার। তাহলে আর নটোরিয়াস কিলার, তার নামটা কি? তার নামটা হলো ওসি প্রদীপ কুমার শাহ, নেমড ওসি প্রদীপ কুমার শাহ। একজন বলছিল না তোমাদের মধ্যে যে নেমড লেখা যায় কিনা, তাহলে বুঝছো নেমটা কোন জায়গায় লেখা যাবে? যখন ওই জিনিসটার নামটা বলবে, ওই জিনিসটার নামটা বলবে তখন হবে নেমড। ওকে, তাহলে সাবজেক্ট লিখি, একজন কুখ্যাত ঘাতক আর নটোরিয়াস কিলার নেমড ওসি প্রদীপ কুমার শাহ, ওসি PRODIP প্রদীপ কুমার KUMER কুমার শাহ SAH। আর নটোরিয়াস কিলার ওসি প্রদীপ কুমার শাহ হচ্ছিল, তাহলে কি হবে? অজবিং পুরস্কৃত করা হচ্ছিল। অজবিং কি হয়? অ্যাওয়ার্ডেড। ওকে, অজবিং অ্যাওয়ার্ডেড, AWARD অ্যাওয়ার্ডেড, ইয়েস, অজবিং অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা হচ্ছিল। তাহলে নটোরিয়াস কিলার একজন কি? কুখ্যাত খুনি, নেমড ওসি প্রদীপ কুমার শাহ, যার নাম হলো ওসি প্রদীপ কুমার শাহ, অজবিং অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হচ্ছিল। কি দিয়ে ভাই? অজবিং অ্যাওয়ার্ডেড কি দিয়ে? মেডেল দিয়ে। অজবিং অ্যাওয়ার্ডেড কি হবে? মেডেলস। আপু শুধু মেডেলস লিখলেই হয়, অ্যাওয়ার্ডেড মেডেলস বা উইথ লেখো, অজবিং অ্যাওয়ার্ডেড উইথ মেডেলস। হ্যাঁ, মেডেল দিয়ে পুরস্কৃত করা হচ্ছিল, অজবিং অ্যাওয়ার্ডেড মেডেলস, এটাই লেখে। আচ্ছা, অজবিং অ্যাওয়ার্ডেড উইথ মেডেলস। এবার আসেন কিসের জন্য? ক্রস ফায়ারে মানুষকে হত্যা করার জন্য, ক্রস ফায়ারে মানুষকে হত্যা করার জন্য। তাহলে কি বলবো ভাই? ফর কিলিং পিপল ইন ক্রস ফায়ার, ফর কিলিং পিপল ক্রস ফায়ার। এখন এখানেও যদি কেউ ইন দা নেম অফ দেয় কোনো ভুল নেই, কিন্তু ফর কিলিং পিপল মানুষকে হত্যা করছিল কিসের নামে? ফর কিলিং পিপল কি ভাই কিসের নামে? ইন দা নেম অফ ক্রস ফায়ার, ক্রস ফায়ারের নামে মানুষকে, অ্যাকচুয়ালি তো মানুষকে মারে, কিসের নাম দেয়? ও ক্রস ফায়ারের নাম দিয়ে দেয়। তাহলে ফর কিলিং পিপল ইন দা নেম অফ ক্রস ফায়ার, ইন দা নেম অফ কি ভাই? ক্রস ফায়ার। দেখেন তো আর কোনো ওয়ার্ড বাদ পড়লো কিনা, মনে হচ্ছে একটা ওয়ার্ড বাদ পড়েছে। এই কোনো ওয়ার্ড বাদ পড়ছে? নিয়মিত ভাবে, রেগুলারলি, নিয়মিত ভাবে। ওই যে কোন জায়গায় দিব মনে আছে? অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের মাঝখানে, এই কোন জায়গায় হবে বলেন? was regularly being awarded, REGULARLY। এই
A notorious killer named O.C. Pradeep Kumar Shah was regularly being awarded with medals for killing people in the name of crossfire. ক্লিয়ার বিষয়টা? কেউ যদি এতটুকু লেখে কোনো সমস্যা নেই, ফর ক্রসফায়ার কিলিং, ব্যাস। কিলিং ক্রসফায়ারে কিলকে তো আর গরু ছাগলকে মারে না, মানুষকেই তো মারে। সো কোন একজন যদি এতটুকু লিখতো, আ নটোরিয়াস কিলার নেমড ওসি প্রদীপ কুমার শাহ ওয়াজ রেগুলারলি বিং অ্যাওয়ার্ডেড উইথ মেডেলস ফর ক্রসফায়ার কিলিং, কোনো সমস্যা নেই। ফর ক্রসফায়ার কিলিং অথবা ফর কিলিং পিপল ইন দ্য নেম অফ ক্রসফায়ার, যেটা আপনি কমফোর্ট ফিল করেন। আমি বুঝাইতে পেরেছি কিনা? এখন দেখেন, এইভাবেই তো একটা প্যাসেজ, এটা কিন্তু একটা প্যাসেজ ছিল, পরীক্ষারই কোশ্চেন, একটা প্যাসেজ। আমি সেই প্যাসেজটাকে এক একটা সেন্টেন্স লিখেছি। সো এটাই কিন্তু দেখেন একটা গল্প মতো না একদম, এটা এই গল্প, এটা কিন্তু সম্পূর্ণরূপে একটা প্যাসেজ ছিল, পরীক্ষায় এসেছিল এইভাবে। সো আমি জাস্ট একটু একটু করে পরিবর্তন করে আমি জাস্ট কি করেছি, আমি ওই টেন্স আকারে ছাতায় নিয়ে আইছি, এছাড়া কিচ্ছু না। সো এই সিঙ্গেল সেন্টেন্স যদি আমরা পারি, আমরা প্যাসিভ মানে ফুল প্যাসেজ ট্রান্সলেশন এটা আমরা করতে পারবো। ওকে, আর কিছু আছে? ও, এবারে 6 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখবো। 6 নাম্বারে কি আছে? প্যাসিভটা একটু বেশি ভালো করে পড়বেন ভাই। আমাদের বাংলাদেশে কেন জানি না এত ছোট থেকে অ্যাক্টিভ প্যাসিভ শেখানো হয়, কিন্তু প্যাসিভ সেন্সটা আমাদের গড়ো করে নাই। কারণ কি, আমাদের দেশে শুধু কি বলছে, 5টা অ্যাক্টিভ সেন্টেন্স ছিল, ওইটাকে প্যাসিভ করতে বলছে। মুখস্থ ছিল আমার, রাইস ইজ বিং ইটেন বাই মি, যা থাকবে অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, এরপরে আমি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো, তারপরে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট, এইসব। কিন্তু আপনি জানেন কিনা, বিদেশের বেশিরভাগ বইয়ে ওই যে আমরা যে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট নিয়ে আসি, এই অংশটুকু তারা লেখেই না, লেখেই না, লেখেই না। ক্লিয়ার? আমি প্রায় 3 বছর মতো আর কি ইউনিভার্সাল টিউটোরিয়াল ইংলিশ মিডিয়ামে ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, 14, 15, 16, 3 বছর। সো ওই বইয়ের যখন আমি আর কি ওদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করাইতাম, ওই যে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট, কোনো অংশে এটা নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আসেন তাহলে আমরা এখন 6 নাম্বার কোশ্চেনটা সলভ করব। 6 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা একটু দেখবেন। মেজর সিনহা হত্যার সাথে কথিত জড়িত থাকার জন্য, মানে কি, মেজর সিনহার হত্যার সাথে জড়িত থাকার জন্য, কথিত কথিত বাদ দেন, মেজর সিনহার হত্যার সাথে কথিত জড়িত থাকার জন্য এবার কক্সবাজারের এসপি কে কি বিচারের আওতায় আনা হবে? কি কথাটি কেটে দেন। আচ্ছা, তাহলে দেখেন কি বলতেছে, মেজর সিনহা হত্যার সাথে কথিত জড়িত থাকার জন্য কক্সবাজারের এসপি কে বিচারের আওতায় আনা হবে। কক্সবাজারের এসপি কে বিচারের আওতায় আনা হবে। এই হবে মানে কি আজকে বুঝাচ্ছে না, ভবিষ্যৎকে ইন্ডিকেট করতেছে? অবশ্যই বিচারের আওতায় আনা হবে, তার মানে এটা ফিউচার টেন্স। হ্যাঁ, এটা হলো আমার ফিউচার ইনডিফিনিট টেন্স। কারণ কি জানি আমরা, ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে এটা বুঝাইতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করি, তাই না? সেটাই এখানে বুঝাচ্ছে যে মেজর সিনহার হত্যার সাথে জড়িত থাকার জন্য কক্সবাজারের এসপি কে বিচারের আওতায় আনা হবে। এখন কথা হলো, বাক্যটা কি অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? কেউ একজন বলেন তো, যদি অ্যাক্টিভে লিখতে চাইতাম কিভাবে লিখতাম? কেউ একটু বলেন। ইয়েস, এইটা, এই কর্তৃক বললে তো আবার প্যাসিভ হয়ে যাবে। এভাবে বলতে হবে যে মেজর সিনহা হত্যার সাথে জড়িত থাকার জন্য প্রশাসন কক্সবাজারের এসপি কে বিচারের আওতায় আনবে। প্রশাসন কক্সবাজারের এসপি কে বিচারের আওতায় আনবে। কে আনবে? প্রশাসন আনবে। সরকার বিচারের আওতায় আনবে। কে আনবে? বাংলাদেশ গভর্নমেন্ট আনবে। তখন বাক্যটা অ্যাক্টিভ। কিন্তু কে আনবে তার কথাটি নাই। ভাই বিশ্বাস করো, আমি তো তোমাদেরকে মিসগাইড করব না। তুমি ভর্তি হয়েছো মানে কি, তোমাকে জব পাইতে পারলেই কিন্তু আমার প্রতিষ্ঠানের সুনাম, আমার প্রতিষ্ঠানের আয় বাড়বে, আমার টাকা ইনকাম হবে। সেই জন্য তোমাকে জব পাইতে যেটা দরকার সেটাই আমি বলবো। এই অ্যাক্টিভ এবং প্যাসিভ প্রত্যেকটা সেন্টেন্সকে তুমি অ্যাক্টিভ আর প্যাসিভ করার চেষ্টা করবা, দেখবা তোমার ইংলিশের নলেজ অন্য জায়গায় চলে যাবে। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ হতো যদি এভাবে বলতো, বাংলাদেশ সরকার কক্সবাজারের এসপি কে বিচারের আওতায় আনবে, কিন্তু কে আনবে তার কথা বলা নাই, এই জন্য এটা প্যাসিভ। কক্সবাজারের এসপি কে বিচারের আওতায় আনা হবে, কে আনবে তার কথা বলা নাই। ক্লিয়ার বিষয়টা? ওকে, সো আসেন, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? অবজেক্টকে সাবজেক্ট করব, প্লাস কি হবে ভাই, উইল বি, প্লাস ভার্বের কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। তাহলে আসেন আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করি। সাবজেক্ট আর কি এক কথাই, সাবজেক্টকে কাকে বিচারের আওতায় আনবো? কক্সবাজারের এসপি কে, এটা আমার সাবজেক্ট, আর আনা হবে এটা আমার ভার্ব, তাই তো? তাহলে কক্সবাজারের এসপি কে, তাহলে কি বলবো ভাই? কক্সবাজার এসপি অথবা দা এসপি অফ কক্সবাজার, দা এসপি, ওই যে মনে নেই
র কথাটি থাকলে প্রথমে দা, তারপরে র এর পরের ওয়ার্ডটা, তারপরে অফ, তারপরে রজার সাথে আছে, তাহলে কি লিখবো আমরা? প্রথমে দা, র এর পরে কি আছে? এসপি, তাহলে দা এসপি অফ কক্সেস বাজার, দা এসপি অফ কক্সেস বাজার। এরপরে উইল বি অক্সিলারি ভার্ব, উইল বি আনা হবে, আনা কি? ব্রিং, ব্রিং ব্রট, ব্রট, তাহলে উইল বি ব্রট, উইল বি ব্রট আনা হবে কিসের আওতায়? বিচারের আওতায়। বিচারের আওতায় আমরা কি বলি? আন্ডার, এই বিচারের আওতায় আনাকে কি বলি? আন্ডার, বিচার কি বলতে পারি? আন্ডার ট্রায়াল, আন্ডার জাস্টিস, ওকে আন্ডার জাস্টিস হইতে পারে, কিন্তু জাস্টিস তো ভালো দিক বুঝায়, ওকে তো আর খালাস করবে না। খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, খুব সুন্দর ওয়ার্ড আছে, প্রসিকিউশন, আন্ডার প্রসিকিউশন মানে বিচারের আওতায় আনা, প্রসিকিউশন এটা লিখতে পারেন। তাহলে দ্য এসপি অফ কক্সেস বাজার উইল বি ব্রট আন্ডার প্রসিকিউশন, প্রসিকিউশন। অথবা কেউ এইভাবেও দিতে পারো TRIAL, সম্ভবত ট্রায়াল, TRIAL না TRAIL, আচ্ছা দেখে নিও, আন্ডার ট্রায়াল TRIAL, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু দেখে নাও। তাহলে দ্য এসপি অফ কক্সেস বাজার সাবজেক্ট, এরপরে আনা হবে উইল বি ব্রট, উইল বি ব্রট, ব্রিং মানে কিন্তু আনা, আবার বিও লিখেন না, ওটা ক্রয় করা। তাহলে উইল বি ব্রট কিসের আওতায়? আন্ডার প্রসিকিউশন, বিচারের আওতায় আনা হবে। এবার বলেন কিসের জন্য? মেজর সিনহা হত্যার সাথে জড়িত থাকার জন্য, জড়িত থাকার জন্য কি বলবো বলেন? জড়িত থাকার জন্য কথা বলেন না কেন? for the involvement, okay, for the involvement, for the involvement, for the involvement of কার সাথে জড়িত থাকার জন্য? of মেজর সিনহার মৃত্যু, কি বলবো? of মেজর সিনহাস কি? ডেথ, শেষ। ফর দ্য ইনভলভমেন্ট অফ মেজর সিনহাস ডেথ, মেজর সিনহার ডেথের সাথে ইনভলভ থাকার জন্য এসপি কে কি করা হবে? বিচারের আওতায় আনা হবে। এখন কেউ এই যে কথিত কথাটি পাচ্ছেন না, লিখার দরকারই নেই, কোন রকম কোনো প্রভাব পড়বে না। আর যদি কেউ কথিত লিখতে চান, কথিত ইংলিশ কি? অ্যালেজড, অ্যালেজড মানে হলো কথিত অভিযোগ। ফর দ্য অ্যালেজড ইনভলভমেন্ট, ALLEGED, এই আর কিছু না। তাহলে দ্য এসপি অফ কক্সেস বাজার, কক্সেস বাজারের এসপি কে উইল বি ব্রট আনা হবে কিসের আওতায়? বিচারের আওতায়, আন্ডার প্রসিকিউশন। কিসের জন্য? ফর দ্য ইনভলভমেন্ট অফ মেজর সিনহাস ডেথ, মেজর সিনহার মৃত্যুর সাথে জড়িত থাকার জন্য। অথবা কথিত ফর দ্য অ্যালেজড ইনভলভমেন্ট অফ মেজর সিনহাস ডেথ। এই সবাই ক্লিয়ার কিনা? কথা বলো। আন্ডার পানিশমেন্ট কোনো সমস্যা নেই, পানিশমেন্ট কোনো সমস্যা নেই, ডেথ না দিয়ে মার্ডার দেওয়া যাবে না স্যার, ওকে। মেজর সিনহাস মার্ডার অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? সিনোনিম তোমার ইচ্ছা মতো তুমি দিবে। ওকে, আমাদের 6 নম্বর হয়ে গেল। এখন তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসি। আচ্ছা 7 নম্বর কোশ্চেনটা কি বলতেছে একটু, আমরা খুব বেশি প্যাসিভে ভয় পাই, তো এই জন্য প্যাসিভে কিন্তু একটু বেশি কোশ্চেন দেওয়া, দেখেন 11টা কোশ্চেন দিয়েছি টোটাল। আচ্ছা এরপরে রিলেটিভ প্রোনাউন, তাহলে আমরা সবগুলাই শেষ করি যেহেতু আমাদের তো সময় আছে। হ্যাঁ ওকে, আসেন তাহলে আমরা পরের কোশ্চেনগুলো দেখি। আমাদের অসৎ রাজনৈতিক সংস্কৃতিতে, আমাদের অসৎ রাজনৈতিক সংস্কৃতিতে একজন নিরপরাধ লোকের হয়রানি হওয়া খুবই সহজ। আচ্ছা, আমাদের অসৎ রাজনৈতিক সংস্কৃতিতে একজন নিরপরাধ লোকের হয়রানি হওয়া খুবই সহজ। আচ্ছা, হয়রানি হওয়া খুবই সহজ, সাউন্ডটা খুবই কম। এই তোমাদের কাছে কি কম মনে হচ্ছে সাউন্ড? ওকে, তোমার নেটের একটু সমস্যা হইতে পারে। হ্যাঁ আমি যেটা বলতে চাইছিলাম স্যার, আচ্ছা নেটের একটু সমস্যা হইতে পারে, তোমরা একটু দেখে নিও। হ্যাঁ আচ্ছা ওকে, সবাই একটু দেখো। আমাদের অসৎ রাজনৈতিক সংস্কৃতিতে একজন নিরপরাধ লোকের হয়রানি হওয়াটা খুবই সহজ। আচ্ছা একটু সিম্পলি দেখো, আজকে আমরা একটু বাস্তব জীবনে থেকে। আচ্ছা চাকরি পাওয়া খুবই সহজ, ট্রান্সলেশন কি করি বলো তো? চাকরি পাওয়া খুবই সহজ, একটু বলো। চাকরি, ভেরি গুড, এই কথাটাই আমি চাচ্ছি, এরা বলতে ভয় পাই কেন? চাকরি পাওয়া খুবই সহজ, ইট ইজ ভেরি ইজি। খুব সহজ কথাটি থাকলেই আমরা ইট ইজ ভেরি ইজি দিয়ে লিখি। চাকরি পাওয়া খুবই সহজ, ইট ইজ ভেরি ইজি টু গেট আ জব। এরপরে যদি বলি ম্যাথ করা খুবই সহজ, ইট ইজ ভেরি ইজি টু প্র্যাকটিস ম্যাথ। এই ট্রান্সলেশন করা খুবই সহজ, ইট ইজ ভেরি ইজি টু ট্রান্সলেট। তার মানে কি, যখনই খুবই সহজ কথাটি আসছে আমরা লিখি ইট ইজ ভেরি ইজি, এরপরে যে কাজটা সহজ সেটা আমরা টু ভার্ব দিয়ে বসাই দিচ্ছি।
যেমন কি ইট ইজ ভেরি ইজি টু গেট আ জব, ইট ইজ ভেরি ইজি টু প্র্যাকটিস ট্রান্সলেশন, ইট ইজ ভেরি ইজি টু ডু দ্য ওয়ার্ক। তাহলে যখনই কোনো কিছু সহজ কথাটি থাকে তখনই আমরা ইট ইজ ভেরি ইজি দিয়ে আমরা এরপরে টু দিয়ে যে কাজটা সহজ সেই কাজটা বসাই দিই। আর এই জিনিসটাই তো এইখানেও অ্যাপ্লাই হয়েছে। দেখেন তো আমাদের অসৎ রাজনৈতিক সংস্কৃতিতে একজন নিরপরাধ লোকের হয়রানি হওয়া খুবই সহজ। এই তাহলে খুবই সহজ মানে কি হবে তাই বলেন? ইট ইজ ইজি, ইট ইজ ইজি এরপরে কি হবে? টু প্লাস ভার্বের ওয়ান, টু গেট আ জব। কিন্তু এখন আসেন হয়রানি হওয়া, এখন হয়রানি কি আমি নিজে নিজে হই না অন্যের দ্বারা হই? কথা বলেন। অন্যের দ্বারা। তাহলে এই অংশটা কি অ্যাক্টিভ হওয়া উচিত না প্যাসিভ হওয়া উচিত? প্যাসিভ হওয়া উচিত। অ্যাক্টিভের বেলায় ইট ইজ ইজি টু গেট আ জব, ইট ইজ ইজি টু ইট। আর প্যাসিভের বেলায় ইট ইজ ইজি টু বি প্লাস ভি থ্রি, টু বি প্লাস ভি থ্রি। তাহলে আসেন আগে খুবই সহজ কি লিখবো? ইট ইজ ইজি বা ইট ইজ ভেরি ইজি, আবার মুছে যাচ্ছে। ওকে দেখেন ইট ইজ ভেরি ইজি, ইট ইজ ভেরি ইজি খুবই সহজ। কি করা সহজ? জব পাওয়া সহজ, খাওয়া সহজ, যাওয়া সহজ, টু প্লাস ভার্বের ওয়ান। আর প্যাসিভ হইলে টু বি প্লাস ভার্বের থ্রি। এখন ইট ইজ ভেরি ইজি খুবই সহজ, কি হওয়া? হয়রানি হওয়া। এখন হয়রানি তো আমরা নিজে হইনি, অন্যের দ্বারা হই, তাহলে এটা প্যাসিভ। প্যাসিভ হইলে টু প্লাস ভার্বের ওয়ান হবে না, টু বি প্লাস ভার্বের থ্রি। তাহলে ইট ইজ ভেরি ইজি টু বি হয়রানি, টু বি হয়রানি। এই হ্যারেস্ট, ইয়েস, এইচ এ আর এ ডাবল এস ইডি। তাহলে ইট ইজ ভেরি ইজি টু বি হ্যারেস্ট, হয়রানি হওয়া খুবই সহজ। কাদের জন্য? একজন নিরপরাধ লোকদের জন্য। তাহলে ফর একজন নিরপরাধ লোক, কি বলবো বলেন না? ফর অ্যান ইনোসেন্ট পিপল, ইনোসেন্ট পারসন। ইট ইজ ভেরি ইজি, এটা খুবই সহজ। কি হওয়া? যদি অ্যাক্টিভ হয় টু প্লাস ভার্বের ওয়ান, প্যাসিভ হইলে টু বি প্লাস ভার্বের থ্রি। তাহলে ইট ইজ ভেরি ইজি টু বি হ্যারেসড, হ্যারেসড হওয়াটা খুবই সহজ। কাদের জন্য? ফর অ্যান ইনোসেন্ট পারসন, একজন ইনোসেন্ট পারসনের জন্য হ্যারেস হওয়া খুবই সহজ। কোথায়? আমাদের অসৎ রাজনৈতিক সংস্কৃতিতে। মনে আছে কোন একটা নাউনের সাথে তে যোগ হইলে কি দিয়ে শুরু করব? এই ভার্বের সাথে, এই কথা শোনো, ভার্বের সাথে তে হইলে টু প্লাস ভার্বের ওয়ান, আর নাউনের সাথে তে হইলে ইন দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের অসৎ রাজনৈতিক সংস্কৃতিতে, ইন আওয়ার, অসৎ রাজনৈতিক সংস্কৃতি, ইন আওয়ার বলেন, অসৎ কি বলবো? ইন আওয়ার corrupted political culture, very good, corrupted political culture, very good, very good. In our corrupt, CORRUPT, in our corrupted political culture, in our corrupted political culture। শেষ। আমি যে জিনিসটা এখানে বুঝাইতে চাইছি সেটা কি ভাই? সেটা হলো টু বি হ্যারেসড। এই অংশটুকু আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই কোশ্চেনটা দিয়েছি যে ইনফিনিটিভে অ্যাক্টিভের বেলায় টু প্লাস ভি ওয়ান আর প্যাসিভের বেলায় টু বি প্লাস ভি থ্রি। এবং এরকম আমি আরও 5 থেকে 7টা প্র্যাকটিস আমি আপনাদেরকে শীটের মধ্যে দিয়ে দিয়েছি যাতে এইগুলো ইউজ টু হয়ে যান আপনারা। স্যার এটা নতুন ব্যাচের প্রথম ক্লাস, হ্যাঁ এটা নতুন ব্যাচের প্রথম ক্লাস। আচ্ছা এইগুলো কোশ্চেন ক্লাস শেষে করবে ভাইয়া। এখন তোমার চিন্তা, তুমি করবা ক্লাস, এটা নতুন ব্যাচের প্রথম ক্লাস, শেষ ব্যাচের প্রথম ক্লাস। তুমি যেহেতু এর সাথে ঢুকেছো ট্রান্সলেশনে যে 20-40 বার তুমি তো কনফার্ম, তাহলে এটা নতুন ব্যাচ না শেষ ব্যাচ, তোমার এই ক্লাসটা দরকার কিনা তুমি সেটা দেখো। কোশ্চেন করে এমন এমন মাথা নষ্ট হয়ে যায়। আচ্ছা আসো তাইলে প্রথম সেকেন্ড, হ্যাঁ ভার্বের সাথে তে হইলে টু প্লাস ভার্বের ওয়ান হয়, খাইতে যাইতে ঘুমাইতে। আর নাউনের সাথে তে হইলে ইন দিয়ে শুরু করতে হয়, এ উন্তুস্তা তে হইলে, হ্যাঁ ইন দিয়ে শুরু করতে হয়। আচ্ছা এটা চলে আসবে, এটা নিয়ে টেনশন করো না। তোমরা দুইটা জিনিস নিয়ে একদম বদার হবে না ট্রান্সলেশন করার সময়, একটা হলো আর্টিকেল আর একটা হলো প্রিপোজিশন। এই দুইটা তোমার রাইট আপকে প্রচুর মানে অনেক বিলম্ব বা প্রলং করে, দীর্ঘায়িত করে, সময়টা কালক্ষেপণ করে। সেই দুইটা জিনিস নিয়ে একদম বদার হবে না। এই দুইটা আমার আহামরি কোনো ইম্পর্টেন্ট ইস্যু না। বুঝাইতে পেরেছি না? কি বলেছি আমি? আর্টিকেল আর হলো প্রিপোজিশন, এই দুইটা স্টুডেন্টদেরকে কি করে ট্রান্সলেশন বা রাইট আপের ক্ষেত্রে তাদেরকে স্লো করে দেয়। এটা স্লো হওয়া যাবে না, হ্যাঁ এগুলো খুবই নেগলিজিবল ইস্যু। আপনি যখন 10-12টা প্র্যাকটিস করবেন ইনহিয়ারেন্ট চলে আসবে, এটা নিয়ে আপনার বদার হওয়ার কিছু নেই। ওকে, সো আমি এটা বুঝাইতে পেরেছি কিনা তাই বলেন। টু বি হ্যারেস্ট কেন হলো এইটুক ক্লিয়ার কিনা তাই বলেন। ওকে, এখন আপনারা তো বুঝতে চান না কি যে মজা ইংলিশ।
এখানে একটা জিনিস পাইছি না, খুবই সহজ। ঠিক একইভাবে আমি যদি বলি জব পাওয়া খুবই সহজ, ইট ইজ ভেরি ইজি টু গেট আ জব। এখন আমি যদি বলি জব নেওয়াটা খুবই জরুরি, তখন কি হবে বলেন? জব নেওয়াটা খুবই জরুরি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট আ জব। জব নেওয়াটা খুবই জরুরি বা জব পাওয়াটা খুব জরুরি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট আ জব। ম্যাথ প্র্যাকটিস করাটা খুবই জরুরি, কি হবে বলেন? ম্যাথ প্র্যাকটিস করা খুবই জরুরি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস ম্যাথ। একই রকম না? এইভাবে একটু তৈরি করা একই জিনিসগুলা। এখন আমরা শিখাই এই কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট না পান সেই ক্ষেত্রে ইট হবে বা দিয়ার হবে। আচ্ছা, অধিকারে বুঝাইলে দিয়ার হয়, কোনো জিনিস স্পেসিফিক থাকা বুঝাইতে ইট হয়। এগুলা ভাই যেন বায়বীয় কথাবার্তা, এইগুলো দিয়ে আপনার আহামরি সেন্স ক্লিয়ার হবে না। এইভাবে যখন 10টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন তখন আপনার সেন্সটা ক্লিয়ার হবে। বুঝাইতে পেরেছি কিনা? এই যে দেখেন, জব পাওয়া খুবই সহজ, ইট ইজ ভেরি ইজি টু গেট আ জব। জব পাওয়া খুবই জরুরি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট আ জব। এইভাবে আপনাকে ট্রান্সলেশন শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কথা নেই, এবার আসেন পরেরটাই চলে যাই। হ্যাঁ স্যার। স্যার, করাপ্টেড পলিটিক্যাল কালচারের জায়গায় যদি আমি ডিসঅনেস্ট পলিটিক্যাল কালচার দিই, যদিও খুব অড লাগতেছে, অকওয়ার্ড লাগতেছে, কিন্তু আমার মাথায় প্রথম এটাই আসছিল আর কি, এটা কি দেয়া যাবে কিনা? শোনো, দেওয়া যাবে না তো বলা যাবে না ভাই। পৃথিবীতে রিটেনে শোনো, না বলে কোনো ওয়ার্ড নেই, ভালো আর মন্দ আছে। রিটেনে কখনো জিরো দেয় না। কথা শোনো, জিরো এই তুমি তো একবার বলেছো তোমার টাইপের স্টুডেন্টের মিনিমাম এর আগে 20,000 স্টুডেন্ট ফেস করছি, যে কোশ্চেনটা করেছো সেই কোশ্চেনটা তো আমি সুন্দর মতো বুঝছি। তাহলে তোমার তো কোশ্চেন 2বার রিপিট করার দরকার নেই সময় নষ্ট করার জন্য। তুমি আনসার শোনো, তুমি যদি কোশ্চেনটা 2বার রিপিট করো তাহলে আমার আনসার আবার 4বার রিপিট করতে হয়। সেই জন্য একটু আগে শুনবা, কারণ তোমরা কি কোশ্চেন করো আমি তো আজকে ক্লাস নিচ্ছি না। সেইটা 20,000 বার এই কোশ্চেন, ধরো মিনিমাম 500 বার এই কোশ্চেন হয়েছে, সেটা টেনশন করার কি আছে? আমি বলি তুমি শোনো, 2বার নিও না। হ্যাঁ, যেটা বলতে গিয়েছিলাম, রিটেনে কখনোই জিরো হয় না, মনে রাখবা। রিটেনের মার্কটা কি কম আর বেশি হয়। কেউ পাই 20-এর মধ্যে 18, কেউ পাই 16, কেউ পাই 8, কেউ পাই 6। অ্যাকচুয়ালি জিরো দেয় না যদি সে 2 লাইন লেখে, 1 দিলেও দেয়, এটা রিটেনের নিয়ম। এখন তুমি যতটুকু ভালো করবা ততটুকু তুমি মার্ক পাবা। এখন তুমি বলতে গেছিলা কি ক্রপ্ট পলিটিক্যাল কালচার, এই জায়গায় ডিসঅনেস্ট পলিটিক্যাল কালচার। হ্যাঁ, সাউন্ডটা কিন্তু গুড না, কিন্তু আমরা সেন্টেন্সটা বা যে এক্সপ্রেশনটা, যে ভাবটা কিন্তু বোঝা যাচ্ছে। সো হয়তো বা মোটের উপর 1 মার্ক কেটে দেবে। আমি এবার আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার আসো 8 নাম্বার কোশ্চেন কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8 কি বলতেছে, সবাই আসো। তার মৃত্যুর সাথে জড়িত প্রত্যেক অপরাধীর তদা অনুসারে শাস্তি হওয়া উচিত। এই গতদিন একটা মেয়ে কথা বলছিল যে স্যার কোন জায়গায় মডেল ইউজ করব। আমরা কি টেন্স খুঁজে না পাইলে মডেল ইউজ করব? না, এই মডেলটা কোন জায়গায় ইউজ করব? যখন মডেলের ভাষাটা পাবো। এখানে কি আপনারা মডেলের কোনো ভাষা পেয়েছেন? কোনটা বলেন তো? উচিত, ইয়েস। এখন আপু এই উচিত কথাটির জন্যই আমি মডেল ব্যবহার করব। এখানে টেন্স খুঁজে না পাইলে মডেল ইউজ করব এমন না। ওকে, তাহলে উচিত থাকলে শুড হবে, অবশ্যই থাকলে মাস্ট হবে, পারা থাকলে ক্যান হবে, পারতাম থাকলে কুড হবে, সম্ভাবনা থাকলে মে বা মাইট হবে। এই ক্ষেত্রে আমরা মডেল ইউজ করব। তে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, তে হয়, এম টু, ইজ টু, এগুলো আমরা মডেলের ব্যবহার। তারপরে যদি মডেলের মিনিং এর কোনো সমস্যা হয় আমাকে বলবে, দরকার আমি একটা শীট দিয়ে দিব। ওকে মাই ডিয়ার, এখন চলে আসেন আমরা 8 নাম্বার কোশ্চেন সলভ করব। তাহলে এটা মডেলের ব্যবহার। তাহলে আমরা প্রথমে দেখলাম মডেলের ব্যবহারটা আছে কিনা। তার মৃত্যুর সাথে জড়িত প্রত্যেক অপরাধীর তদনুসারে শাস্তি হওয়া উচিত, মডেল কনফার্ম। এইবার আমি দেখব মডেলের এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। অ্যাক্টিভ কি জানি, কাজটা যে করবে সে থাকবে, আর প্যাসিভ মানে কি, কাজটা যে শেষ করবে সে থাকবে না। দেখেন তো বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ। তার মৃত্যুর সাথে জড়িত প্রত্যেক অপরাধীর শাস্তি হওয়া উচিত। আমি বললাম প্রত্যেক অপরাধীর শাস্তি হওয়া উচিত, বলেন অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আচ্ছা, এটা যদি অ্যাক্টিভ লিখতে চাইতাম কিভাবে লিখতে পারতাম বলেন তো, উদাহরণ দেন। ইয়েস, প্রশাসনের উচিত প্রত্যেক অপরাধীকে শাস্তি দেওয়া, তখন অ্যাক্টিভ। প্রশাসনের উচিত প্রত্যেক অপরাধীকে শাস্তি দেওয়া, মানে কাজটা যে করবে তাকে নিয়ে আসা, সেটা হয়ে যাবে অ্যাক্টিভ। কিন্তু এখানে কে শাস্তি দেবে তার কথা বলা নেই, কিন্তু কাকে শাস্তি দিব? অপরাধীকে শাস্তি দিব, সেটা বলা আছে। তাহলে আসেন, এটা হলো মডেলের প্যাসিভ। এই মডেলের প্যাসিভের স্ট্রাকচার কি? ওই একই কথা, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, এরপরে শুধু মডেল। অ্যাক্টিভের বেলায় মডেল প্লাস V1, আর প্যাসিভের বেলায় মডেল প্লাস বি প্লাস V3, সাবজেক্ট প্লাস মডেল প্লাস বি প্লাস V3। তাহলে আসেন প্রথমে আমি ভার্ব খুঁজবো। ভার্ব কোনটা? শাস্তি হওয়া উচিত, এটা আমার ভার্ব। আচ্ছা ভাই, কে শাস্তি দেবে? নাই, এই জন্য তো এটা প্যাসিভ। কাকে শাস্তি দিব? প্রত্যেক অপরাধীকে শাস্তি দিব, তাহলে এটা হবে আমার সাবজেক্ট।
তাহলে আসেন আমরা ট্রান্সলেশন করব। প্রত্যেক অপরাধীকে শাস্তি দেওয়া উচিত। বলেন কি হবে? প্রত্যেক অপরাধীকে কি বলা উচিত? এভরি কালপিট, অথবা কি বললা এভরি, তোমরা কি বললা? এভরি ক্রিমিনাল, এভরি কালপিট। ওকে, এভরি ক্রিমিনাল এরপরে কি উচিত? মডাল শুড, ইয়েস, শুড বি পানিশড, শুড বি পানিশড। এভরি ক্রিমিনাল শুড বি পানিশড। তদ অনুসারে কথাটি আছে, তদ অনুসারে মানে হলো অ্যাকর্ডিংলি, মানে যে যতটুকু করবে তাকে ততটুকু আর কি দিতে হবে। এভরি ক্রিমিনাল শুড বি পানিশড, কি বলেন ভাই? অ্যাকর্ডিংলি, তদ অনুসারে। তাহলে এভরি ক্রিমিনাল শুড বি পানিশড অ্যাকর্ডিংলি। কিসের জন্য? ও তার মৃত্যুর সাথে জড়িত, তার মৃত্যুর সাথে জড়িত প্রত্যেক অপরাধীর, তার মৃত্যুর সাথে জড়িত প্রত্যেক অপরাধীর। তাহলে এই জায়গাটায় লিখলে বেশি ভালো হতো। এভরি ক্রিমিনাল তার মৃত্যুর সাথে জড়িত, রিলেটেড টু হিজ, বেশি সুন্দর হতো, রিলেটেড টু হিজ ডেথ, এটা বেশি সুন্দর। কিন্তু এভরি ক্রিমিনাল, প্রত্যেকটা ক্রিমিনাল, কোন ক্রিমিনাল? তার মৃত্যুর সাথে জড়িত। তার মৃত্যুর সাথে জড়িত মানে কি? রিলেটেড টু হিজ ডেথ, বেশি সুন্দর হতো। তাহলে এভরি ক্রিমিনাল এরপরে লিখবো রিলেটেড টু হিজ ডেথ। এখানে চমৎকার একটা জিনিস আমরা ইউজ করেছি, যেটাকে বলি রিডিউসড ক্লজ। আমাদের রিডিউসড ক্লজের উপরে কিন্তু চমৎকার একটা ক্লাস আছে, প্রায় 50 মিনিটের একটা ক্লাস, কারণ রিটেনের রিডিউসড ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গায় আমরা রিডিউসড ক্লাস ইউজ করলাম। কিভাবে ইউজ করেছি এটা যেদিন ক্লাস নিব সেদিন বুঝাবো। হ্যাঁ, 4 নাম্বার ক্লাসটা আছে। সো দেখেন, এভরি ক্রিমিনাল, প্রত্যেকটা অপরাধী, কোন অপরাধী? তার মৃত্যুর সাথে জড়িত। কিভাবে লিখলাম বলেন? রিলেটেড টু হিজ ডেথ, মানে কি? তার মৃত্যুর সাথে জড়িত প্রত্যেক অপরাধী কি করা উচিত? শুড বি পানিশড অ্যাকর্ডিংলি, ওই অনুযায়ী, তদ অনুযায়ী শাস্তি দেওয়া উচিত। অ্যাকর্ডিংলি মানে তদ অনুসারে। ওকে, সো আসেন আমরা পরেরটা করব। কি বলো ভাই? বলো, যে কোনো প্রবলেম বলবা। আমি যদি এভরি ক্রিমিনাল হু ইনভলভড টু হিজ, ভেরি গুড, ওইটাই আমি লিখেছি, হু ইনভলভ, এই হু রিলেটেড, কিন্তু আমি এটাকে হুটাকে সরাই দিয়েছি। কেন? এটাকেই বলে রিডিউসড ক্লজ, এটাকেই বলে চা নিয়ে এসো না, শুধু এই চা নিয়ে আসো, অন্য কিছু না। এটাকেই বলে রিডিউসড ক্লজ। একটু পানি দিও। এইটাই রিডিউসড ক্লজ করেছি। ও যেটা বললো এভরি ক্রিমিনালস হু ইনভলভ টু হিজ ডেথ, হু রিলেটেড টু হিজ ডেথ, কোনো সমস্যা নেই, আমি হুটাকে সরাই দিয়েছি। এটা চমৎকার একটা গ্রামারের রুলস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো রিটেনের জন্য। এটা ফরজে আইন, বেশি মার্ক পাওয়ার জন্য। এটা ক্লিয়ার হয়েছে কিনা তাই বলেন। রিডিউস ক্লজ পরে শিখাবো। ওকে মাই ডিয়ার, এইবার আসেন তাইলে আমরা পরেরটা শিখবো। আচ্ছা, 9 নাম্বার কি বলতেছে সবাই দেখেন। তার গডফাদারদের প্রভাবে তার হয়তো খালাস হইতে পারে, মানে তার গডফাদারদের প্রভাবে তার হয়তো কি হইতে পারে? খালাস হইতে পারে, সে হয়তো বা অ্যাকুইটেড হইতে পারে। আচ্ছা, এখন আসেন, তার গডফাদারদের প্রভাবে তার হয়তো খালাস হইতে পারে। আচ্ছা, তার খালাস কি সে নিজে নিচ্ছে, না অন্য কারুর দ্বারা? অন্য কারুর দ্বারা খালাস হবে। সেইটা কিন্তু আমার কি, এটা প্যাসিভে আছে। ও আগে একটু বলি, এটা খালাস হইতে পারে। আচ্ছা, একটু মিউট করে ফেলো সবাই। আচ্ছা, তার গডফাদারদের প্রভাবে তার হয়তো খালাস হইতে পারে। হয়তো, এটা কি কোনো মডেলের তোমরা গন্ধ স্মেল পাও? হয়তো, হয়তো না, অট্টু না, হয়তো কি আমরা অট্টু লিখি? মে বি বা মাইট বি, যে কোনো একটা। হ্যাঁ, আচ্ছা, অট মানে উচিত, অট্টু কিন্তু উচিত, মনে রেখো কিন্তু। স্যার সাব ইট ডে, আচ্ছা শুরু করলে হবে সাবজেক্ট ইট দিয়ে। ও আচ্ছা, ইট দিয়ে। আচ্ছা ঠিক আছে, শোনো, আগেটা চলে গেছে তো এখন এটাতে মনোযোগ দাও তোমরা। তার গডফাদারদের প্রভাবে তার হয়তো খালাস হইতে পারে, মানে কি সে হয়তো খালাস পেতে পারে। সো এখানে পেতে পারে সম্ভাবনা বোঝাচ্ছে, এটাই হলো মডেল। মডেল কোনটা ইউজ করবো? মে অথবা মাইট, দুইটার যে কোনো একটা। তাহলে আসেন, সে হয়তো বা খালাস পেতে পারে, সে হয়তো বা, তাহলে ভার্ব কোনটা? খালাস পাওয়া। কে পাবে? সে পাবে, তাই তো? তাহলে সে হয়তো বা খালাস পেতে পারে। কি বলবো বলেন? he may be acquitted, ACQUITTED, he may be acquitted, সে খালাস পেতে পারে। he may be exonerated, exonerate মানেও কিন্তু খালাস পাওয়া। তাহলে he may be discharged, কোনো সমস্যা নেই, খুব সুন্দর। তাহলে he may be discharged, he may be acquitted, he may be কি আছে বললাম exonerated। তাহলে he may be acquitted, সে খালাস পেতে পারে। কিসের প্রভাবে? তার গডফাদারদের প্রভাবে। কি বলবো বলেন? ফর তার গডফাদারদের প্রভাবে। বলেন না কেন, কি লিখবো? ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স
হ্যাঁ, ডিউ টু দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ গডফাদার, থেমে যান কেন, ফর দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ গডফাদার, কোনো সমস্যা নেই। তাহলে হি মে বি অ্যাকুইটেড ডিউ টু, সুন্দর, ফর, সুন্দর, ওকে, হি মে বি অ্যাকুইটেড ফর দ্য ইনফ্লুয়েন্স, ফর দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ গডফাদার, অফ হিজ গডফাদার্স লিখলাম, অনেকগুলা থাকে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার চলে আসেন, এই মিউট করে ফেলো না কেন যাদের পাশে আজান দিচ্ছে। ওকে, এবার আসো 10 নাম্বার। আচ্ছা আপু শোনো, আমরা এভাবে বললাম তার গডফাদারদের প্রভাবে তার হয়তো খালাস হতে পারে, এভাবে না বলে সে হয়তো খালাস পেতে পারে, আমি এভাবে লিখেছি, তার গডফাদারদের প্রভাবে সে হয়তো খালাস পেতে পারে। এখন আমার নামে মামলা হয়েছে, আমি নিজে কি খালাস পাবো, না আমাকে আদালত কর্তৃক খালাস দেওয়া হবে? যদি এখানে এভাবে বলতো তার গডফাদারদের প্রভাবে আদালত তাকে খালাস করে দেবে, এই তখন বাক্যটা প্যাসিভ না অ্যাক্টিভ? তখন অ্যাক্টিভ, আদালত খালাস করে দেবে। কিন্তু এখানে কি, সে হয়তো খালাস পাবে, সো এখানে অন্যের দ্বারা খালাস পাওয়ার কথা, এই জন্য প্যাসিভ। এই ক্লিয়ার কিনা বলো? তোমাদের একটা মজার কথা বলি, আমি যদি বলি আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি বাঙালিদেরকে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল, অ্যাক্টিভ না প্যাসিভ? বাঙালিদেরকে নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল, অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ। এই বাঙালিদের নীল চাষ করতে বাধ্য করা হয়েছিল মানে কি, বাঙালি নিজে করেছিল না, ওদেরকে কানের পরে দিয়ে করাইছিল, সো ইংরেজদের দ্বারা, সো এই জন্য এটা প্যাসিভ। এখন আমরা তো ছোটবেলায় শিখছিলাম যে কাজটা করে সে যদি থাকে তাইলে অ্যাক্টিভ, না থাকলে প্যাসিভ। এই কে নীল চাষ করেছিল, বাঙালিরা নীল চাষ করেছিল, এই চিন্তা করলে তো হবে না। বাঙালিদের বাধ্য করা হয়েছিল কার দ্বারা, ইংরেজদের দ্বারা। ক্লিয়ার কিনা? ওকে, সো আসেন আর কথা নেই, পরেরটা লাস্ট ওয়ান 10 নাম্বারটা করে শেষ করব। তার গডফাদারদেরও অবশ্যই বিচার হওয়া উচিত। এখন ভাই গডফাদারদের বিচার হওয়া উচিত, বিচারটা করবে কে, তার কথা তো বলা নেই, এই জন্য প্যাসিভ। ওকে, ভার্ব কোনটা, বিচার হওয়া উচিত, এটা ভার্ব। কার বিচার হওয়া উচিত, তার গডফাদারদের বিচার হওয়া উচিত, এটা সাবজেক্ট, ভেরি ইজি। তাহলে কি লিখবো, হিজ হিজ গডফাদার, তানভীর শব্দ হচ্ছে কারটাতে, এমডি জদ্দার তুমি মিউট করে ফেলো ভাইয়া, এইটুক সেন্স থাকতে হবে। ওকে আসো, তার গডফাদারদেরও অবশ্যই বিচার হওয়া উচিত। হিজ গডফাদার হয় প্রথম 1-2টা ক্লাস এইভাবে আর কি একটু চিল্লাচিল্লি করে, ওরা অনেকেই বোঝে না, ইউজ টু হয় না, কিন্তু আবার 1-2টা ক্লাসের পরে ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের স্টুডেন্টরা তো অনেকদিন ধরে ক্লাস করতেছে, আমাদের স্টুডেন্ট, তাদের কিন্তু যাতে ঝামেলা না হয়। আচ্ছা ওকে আসো, হিজ গডফাদার্স শুড বিচার হওয়া উচিত, হ্যাঁ, শুড অলসো বি, কি জানো বললা, বিচার হওয়া, কি বলবো, ট্রাইট, হ্যাঁ, শুড অলসো বি টেকেন আন্ডার পানিশমেন্ট, কোনো সমস্যা নেই। বা শুড বি শুধু এইটুক লেখো না, শুড বি পানিশড, এত কিছু দরকার কি? হিজ গডফাদার শুড অলসো বি পানিশড, তার গডফাদারদেরও কি হওয়া উচিত, এখানে বিচার মানে কি, ওদেরকে তো আর দেবে না, আর আমার এসে খাইতে দেবে না, অবশ্যই শাস্তি দেবে। হিজ গডফাদার শুড অলসো বি পানিশড। ওকে আচ্ছা, ও অবশ্যই দাও, তাহলে ও মাস্ট অলসো বি, হ্যাঁ ও ঠিকই বলছে, মাস্ট দাও, যেহেতু অবশ্যই আছে মাস্ট দেওয়া বেশি উত্তম। ওকে, হিজ গডফাদার্স মাস্ট অলসো বি পানিশড, কোনো সমস্যা নেই। সো এই ছিল আমাদের প্যাসিভের কয়েকটা সেন্টেন্স আপনাদের সাথে করলাম। আপনি মনে রাখবেন প্যাসিভটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। এইবার আসেন, গতদিন রিলেটিভ প্রোনাউনের একটা সেন্টেন্স আমরা বাদ রেখেছিলাম, সেই সেন্টেন্সটা আমরা করি। ওকে আসেন, এই যে 2 নাম্বার যে কোশ্চেনটা, এই 2 নাম্বার কোশ্চেনটা আমরা প্র্যাকটিস করব। এই রিলেটিভ প্রোনাউন মনে আছে কিনা, গতদিন শিখিয়েছি, এই নিয়ে আর কথা বলবো না। অবশ্যই রিলেটিভ প্রোনাউনটা শিখতে হবে। রিলেটিভ প্রোনাউন যত বেশি ইউজ করতে পারবেন সেন্টেন্সটা তত বড় করতে পারবেন, এবং সেটা তত বেশি লুকিং গুড হবে সেন্টেন্সটা, হ্যাঁ স্ট্যান্ডার্ড হবে তত বেশি। আসেন আমরা 2 নাম্বার কাজটা করব। যে বিনোদন পার্কটি, ভালো করে শুনবেন, যে বিনোদন পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, সেটা মানে ওই বিনোদন পার্কটা অনেক দূর থেকে মানুষদেরকে নিয়ে আসে এবং প্রতিদিন অনেক আগন্তুককে আকর্ষণ করে। তার মানে কি, যে বিনোদন পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, ওই বিনোদন পার্কটি অনেক মানুষকে আকর্ষণ করে এবং ঢাকার বাইরের অনেক মানুষকে ওই পার্কে নিয়ে আসে। এই তো মূল সেন্টেন্সটা।
এখন আসেন এই বাক্যে মূল অংশ কোনটা? মূল অংশ কোনটা? যে বিনোদন পার্কটি ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। তার মানে কি ওই বিনোদন পার্কটি অনেক দূর থেকে মানুষ নিয়ে আসে এবং অনেক মানুষকে আকর্ষণ করে। কোন বিনোদন পার্কটি? যেটা ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। তাহলে আগে বলেন বিনোদন পার্ক, তাহলে বিনোদন পার্ক ইংলিশ কি? পার্ক তো পার্কই, আর বিনোদন অ্যামিউজমেন্ট, মনে রাখবেন বিনোদন পার্ক, দ্য অ্যামিউজমেন্ট পার্ক। ওয়েট, দ্য অ্যামিউজমেন্ট পার্ক। তাহলে আমি ট্রান্সলেশন করতেছি, সবাই দেখেন। যে বিনোদন পার্কটি, তার মানে দ্য অ্যামিউজমেন্ট, দ্য অ্যামিউজমেন্ট পার্ক, ওই বিনোদন পার্ক যেটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। যেটা, তাহলে কি হবে? হুইস অথবা দ্যাট, হুইস অথবা দ্যাট, হুইস। এবার একটা কথা আছে ভাই, যেটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এই অংশটা অ্যাক্টিভ না প্যাসিভ? যেটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এই কে অবস্থান করায়? প্যাসিভ। এই যদি এমন থাকতো যে বিনোদন পার্কটি হাজী সেলিম ঢাকা শহরের প্রাণকেন্দ্রে জগন্নাথের কি জায়গা দখল করে প্রতিষ্ঠা করেছিল, যে বিনোদন পার্কটি হাজী সেলিম জগন্নাথের কি জায়গা দখল করে স্থাপন করেছিল, তখন তো অ্যাক্টিভ। কারণ কে স্থাপন করেছিল? হাজী সেলিম করেছিল। কিন্তু এখানে তো হাজী সেলিমের কথাটি নাই। এখানে কি বলা আছে? যে বিনোদন পার্কটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করা হয়েছিল। কে প্রতিষ্ঠা করাইছিল তার কথা কি বলা আছে? না, এই জন্য প্যাসিভ। তাহলে যেটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, হুইচ ইজ লোকেটেড, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটা ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, এখন অবস্থিত। প্রেজেন্ট ইনডিফিনিটে কি হবে? অ্যামিজ আর প্লাস ভার্বের থ্রি। তাহলে দ্য অ্যামিউজমেন্ট পার্ক হুইচ ইজ অবস্থিত, ইংলিশ কি? লোকেটেড দিয়ে দিলাম, LOCATED। হুইচ ইজ লোকেটেড, হুইচ ইজ লোকেটেড কোথায়? ঢাকা শহরের প্রাণকেন্দ্রে। কি লিখবো বলেন? ইন দ্য হার্ট অফ ঢাকা সিটি, ঢাকা শহরের প্রাণকেন্দ্রে। ইন দ্য হার্ট অফ ঢাকা সিটি। এই শোনো না, দ্য অ্যামিউজমেন্ট পার্ক, ওই অ্যামিউজমেন্ট পার্কটি হুইচ ইজ লোকেটেড, যেটা অবস্থিত ইন দ্য হার্ট অফ ঢাকা সিটি, ঢাকা সিটির প্রাণ কেন্দ্রে অবস্থিত, কমা সেইটা কি করে? দুইটা কাজ করে। অনেক দূর থেকে মানুষদেরকে নিয়ে আসে, অনেক দূর থেকে মানুষদেরকে নিয়ে আসে। এই কে নিয়ে আসে একটু বলেন না? অনেক দূর থেকে কে নিয়ে আসে? কথা বলে না? অনেক, দা বিনোদন পার্কটি, দা অ্যামিউজমেন্ট পার্ক, এটাই কিন্তু আমার সাবজেক্ট। এইবার আসেন তাহলে, নিয়ে আসা ইংলিশ কি? ব্রিং। ব্রিং মানে নিয়ে আসা। তাহলে ব্রিং কথা আছে এখানে পরে, ব্রিং পিপল, PEOPLE, ব্রিং পিপল মানুষদেরকে নিয়ে আসে অনেক দূর থেকে, অনেক দূর থেকে। ফ্রম, কথা বলে না কেন? অনেক দূর ইংলিশ কি? ফ্রম ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে, AWAY। এই ব্রিং নিয়ে আসে, মানুষদেরকে নিয়ে আসে, পিপল কোথা থেকে? ফ্রম ফার অ্যাওয়ে। এন্ড আরো একটা কাজ করে, কি কাজ করে বলেন না ভাই? এন্ড প্রতিদিন অনেক আগন্তুককে আকর্ষণ করে। এই অনেককে আকর্ষণ করে, আকর্ষণ করা ইংলিশ কি? অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করা, ATTRACT। এন্ড অ্যাট্রাক্ট পিপল, ও না, অনেক আগন্তুককে, অ্যাট্রাক্ট মেনি ভিজিটর্স। ভেরি গুড, মেনি ভিজিটর্স। ভাই সেন্টেন্সটা যে এত চমৎকার হয়েছে, তারপরেও না আমি জিরো পাবো একদম, তারপরেও আমি জিরো পাবো। মনে রাখবেন, অনেকে আপনাদেরকে বলে না যে স্যার এত সুন্দর লিখলাম তারপরেও মার্ক পাইলাম না। আবার অনেকে বলে স্যার লিখছি মোটামুটি, জব হয়ে গেছে। কারণটা কি জানেন? মনে রাখবেন, আপনার সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল হয়, আপনি একদম জিরো পাবেন, 5-এর মধ্যে জিরো। যেন আপনি অনেক চমৎকার লিখছেন, যেমন এটা কিন্তু চমৎকার একটা ট্রান্সলেশন, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যদি ভুল হয়, হির পরে যদি গো লেখেন, ও যত সুন্দরই লেখেন না কেন জিরো দেয়, বা সর্বোচ্চ 0.5 দেয়। জিরোই দিতে চাই, কিন্তু রিটেনে তো জিরো দিতে পারে না, এই জন্য 0.5 দেয়। কিন্তু আপনি এত ভালো লিখেন, আপনি একটু মন্দ মন্দ লেখেন, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক করছেন, তাহলে আপনাকে কি দেবে? আপনাকে মিনিমাম 2 মার্ক দিলেও দেবে। সেই জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। এখন একটা কথা একটু বলি না ভাই, যদি আপনারা খেয়াল করেছেন কিনা, আমাকে থামানো উচিত ছিল। এখানে ব্রিং হবে আর এখানে অ্যাট্রাক্ট। একটু বলেন না, এই ব্রিং এর সাবজেক্ট কোনটা? ব্রিং এর সাবজেক্ট কোনটা? দ্য অ্যামিউজমেন্ট পার্ক। দ্য অ্যামিউজমেন্ট পার্কটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার হইলে এখানে ব্রিং হবে না ব্রিংস হবে, এখানে অ্যাট্রাক্ট হবে না অ্যাট্রাক্টস হবে। ভাইরে কেন ভুল করেছি বিশ্বাস করেন, রিলেটিভ প্রোনাউনের স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে ওই পরের যে ভার্ব, ওই ভার্ব যে সাবজেক্ট যে এটা ভুলে যায়।
সো এইটা যেন ভুল না হয়, এটাই তো আমার কাজ। আমি একটা দুইটা আপনাদেরকে ভুল দেখাই দিব। আপনারা যারা আসলেই জব চান, এবার থেকে আমার একটা কথাকেই গুরুত্ব দিয়ে আপনারা যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবেন, যখনই ভার্ব ইউজ করবেন, ও সুমন স্যার তো বলছিল রিলেটিভ প্রোনাউনে পরের ভার্বটা সবাই ভুল করে, আচ্ছা দেখি তো আমার ভুল হয়েছে কিনা। এইভাবে সচেতনভাবে 2-3 বার ব্যবহার করবেন বাক্যে, আপনি দেখবেন আপনার আর পরবর্তীতে ইনহারেন্টলি আপনি লিখতে পারতেছেন, কোনো ভুল হচ্ছে না। সেটা যেন ভুল না হয়। এই ক্লিয়ার কিনা? এটা কি হয়েছে আপনাদের? জি স্যার। ওকে মাই ডিয়ার, সো এই ছিল আমাদের আজকের রিলেটিভ প্রোনাউনের যে অংশটুকু ছিল সেটা। এই তাহলে আমরা মোট টপিক ছিল আমাদের আজকে 6টা। এর মধ্যে আমরা অ্যাক্টিভ সেন্টেন্স গতদিন শিখেছি, আজকে প্যাসিভ সেন্টেন্স শিখলাম, গতদিনও রিলেটিভ প্রোনাউন শিখেছি, আজকেও রিলেটিভ প্রোনাউন শিখলাম। আর 3টা পার্ট আছে, ইউজ অফ দ্যাট ক্লজ, ইউজ অফ দিয়ার, ইউজ অফ ইট, ইউজ অফ ইনফিনিটিভ। এখনো 4টা জিনিস আছে, এটা বেশি সময় লাগবে না, আমরা 10-15 মিনিট ক্লাস করে সেটা আমরা শিখে ফেলবো। ক্লিয়ার? এখন 11:40, এখন তো 12টা বাজে নাই, কোনো সমস্যা কি আছে? আপনারা কি এক্সস্টেড হয়ে গেছেন কিনা? ওকে ঠিক আছে, তাহলে ফেসবুক থেকে একটু বলি, ফেসবুকে যারা আছেন, আচ্ছা আমাদের হলো এটা প্রিমিয়াম রিটেন ব্যাচ, আমাদের টার্নিং পয়েন্ট 3টা ব্যাচ চালু করে, প্রিমিয়াম রিটেন ব্যাচ, অনলি প্রাইভেট ব্যাংক, আর হলো আমাদের ব্যাংক জব রেগুলার প্রিলি রিটেন ভাইবা। সো আপনি প্রিমিয়াম রিটেন ব্যাচটাকে আমরা চেষ্টা করি যে রিটেনে যে সকল ভুলগুলো স্টুডেন্টদের বেশি হয় সেই সকল বিষয়গুলো আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করি। আরও একটা কাজ করি, সেটা কি? সেটা হলো আমরা আমাদের শিটগুলো প্রোভাইড করি, যে শিটগুলো খুবই লুক্রেটিভ, খুবই লুক্রেটিভ। এবং এখানে আমরা জেনারেল যাদের একদমই মানে সম্পর্কে ধারণা নেই, ব্যাংক জব সম্পর্কে, তাদেরকে আমরা এই কোর্সে উদ্বুদ্ধ করি না, এই কোর্সে ভর্তি হইতে নিষেধ করি, তাদেরকে আমরা আমাদের প্রিমিয়াম রেগুলার ব্যাচ। কিন্তু যারা কয়েকটা প্রিলি দিয়েছে, ব্যাংক জব সম্পর্কে ধারণা হয়েছে এবং মনে হয়েছে, যারা জানে যে রিটেনই সব, কারণ রিটেনটার উপরেই কিন্তু আপনার জব ডিপেন্ড করবে, তাদের জন্যই আমরা এই প্রিমিয়াম রিটেন ব্যাচটা। এটা আসলেই আমরা চেষ্টা করি, মানুষের তো লিমিটেশন আছে, আমারও লিমিটেশন আছে, কিন্তু আমি চেষ্টা করেছি আমার যতটুকু আল্লাহ যোগ্যতা দিয়েছে, যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে, তার উপরে বেস করে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করা। সো আপনাদের সুযোগ থাকলে আপনারা আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচে যুক্ত হতে পারতেন।